ভালোবেসে অপর লিখেছেন অর্নেল শুভ। রাত্রি আর আসিফ দুজন এক নোংরা খেলায় লিপ্ত। তাদের যেন দিন দুনিয়ার কোনো হুঁশ নেই। অন্যদিকে দরজা নক করতে করতে এক পর্যায়ে প্রায় হয়রান হয়ে যায় শুভ। খুব জোরে একটা ধাক্কা দিতে খুলে যায় দরজা। শুভ তড়িঘড়ি করে রুমের দিকে পা বাড়ায়, এটা দেখতে যে রাত্রি ঠিক আছে কিনা, কেননা রাত্রি তো কোনো সময় এত দেরি করে না দরজা খুলতে। এক পা দুফা করে সিঁড়ি দিয়ে উপরে উঠছে শুভ। হঠাৎই বেডরুম থেকে অশ্লীল আওয়াজ আসতে থাকে। সেটা মনে শুভ রুমের দিকে উকি মারে। তারপর যা দেখে তা দেখার জন্য শুভর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। শুভর মনে হয় পুরো দুনিয়াটা অন্ধকার। শুভ এখন দেখছে তার স্ত্রী রাত্রি আশফাক চৌধুরী অফিসের ম্যানেজার আসিফের সাথে নোংরা মিলনে ব্যস্ত। এতটাই ব্যস্ত যে শুভ যে তাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে সে খেয়াল নেই। আর সাথে সাথে আসিফকে ধাক্কা মেরে ফেলে দেয়। কি হলো বেবি, আমাকে ফেলে দিলে কেন? তুমি কি সুখ অনুভব করছো না নাকি? আমার আদর তোমার ভাল লাগছে না? রাত্রি তো এক চোখে শুভর দিকে তাকিয়ে আছে, কোনো রকম শরীরে কাপড় মুড়িয়ে। ওভাবে দরজার দিকে রাত্রিকে তাকিয়ে থাকতে দেখে আসিফ পিছনে তাকিয়ে দেখে তার পিছনে শুভ দাঁড়িয়ে। শুভর চোখের জল আর রাগ দুটোই প্রকাশ পাচ্ছে। নীরবতা ভেঙে শুভ গিয়ে আসিফকে উলঙ্গ অবস্থায় টেনে ধরে কষিয়ে থাপ্পড় প্লাস ঘুষি মারতে থাকে। রাত্রি কোনো রকমে কাপড় ঠিক করে, এই তুই ওকে একদমই মারবি না, ছেড়ে দে বলছি। রাত্রির মুখে তুই শব্দটা শুনে শুভ অবাক হয়ে যায়। ছি, তোমার মধ্যে কি সামান্যতম অপরাধবোধ নেই? আমার স্ত্রী হয়ে তুমি অন্য একজনের সাথে বিছানায় মেতেছিলে, আর আমাকে তুমি রাগ দেখাচ্ছ? রাত্রে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলছে, কে তোর স্ত্রী? তোকে এখন আর আমার ভালো লাগে না। কি আছে তোর মধ্যে? না আছে টাকা, না আছে স্ট্যাটাস। অথচ দেখ, আসিফের মধ্যে সবই আছে। তাই আমি এখন আসিফকেই ভালোবাসি। রাগান্বিত হয়ে শুভ রাত্রির গালে থাপ্পড় দিয়ে বলে, চিহ, তুই এত বড় চরিত্রহীন। তোকে আজ পর্যন্ত ভালোবেসেছি ভেবে আমার নিজেরই লজ্জা লাগছে। এরই মাঝে আসিফ কাপড় চোপড় পরে ফ্রেশ হয়ে আসে, যেন কিছুই হয়নি। এই, তুই আমাকে থাপ্পড় মারলি? থাকিস আমার বাবার ঘরে, আবার আমার গায়ে হাত তুললি কোন সাহসে? শুভ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বলবে মুখের ভাষা সে হারিয়ে ফেলেছে। রাত্রে আবারও বলতে শুরু করলো, আমার বাসায় আমি যাকে খুশি তাকে নিয়ে মাস্তি করবে, তাতে তোর কি? ও তোর স্ত্রী হই তাই না? এই অধিকার দেখাচ্ছিস? যা, তোকে ডিভোর্স দিয়ে দিব। আমি আসিফকে বিয়ে করব। এখন বের হ, জিনিসপত্র নিয়ে ফকিন্নির বাচ্চা। ও তুই কি নিবি? সব কিছুই তো আমার বাবার টাকায় কেনা। বলে আবারও অট্টহাসি দিল আসিফ আর রাত্রি। কথাটা শুনে শুভর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আচ্ছা থাকো তাহলে তুমি তোমার সেই অট্টালিকাতে। আসবো না আর কখনো অধিকার খাটাতে। বাসবো না কখনো ভালো তোমাকে। একদিন তুমি কাঁদবে দেখো, পাবে না সেদিন আমাকে। শুভ ওয়ার্ড্রোব থেকে কিছু পুরনো জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। এটা দেখে আসে বলছে, কিরে, ও কি আবার ওয়াশরুমে গিয়ে আত্মহত্যা করবে নাকি? যেভাবে গেল তাতে তো তাই মনে হচ্ছে। রাত্রি বলে, মরলে মরুক, দেখো না জানো, ও তোমায় আঘাত করে কি হাল করেছে। জানোয়ার কোথাকার, আর আমাদেরও সুখের 12টা বাজিয়ে দিয়েছে। এ বলে দুজনে দুজনের চার ঠোঁট এক করে ফেলে। এদিকে ওয়াশরুমে রাত্রির বাবার টাকায় কেনা কাপড় খুলে নিজের পুরনো কাপড় পরতে পরতে ওদের কথা শোনে। আর চোখ দিয়ে অজোরে বৃষ্টি পড়তে থাকে। তবে এটা ভালোবাসার না ঘৃণার বৃষ্টি। শুভ মনে মনে বলতে থাকে, তাহলে কি আমার আর রাত্রির ভালোবাসাগুলো মিথ্যে ছিল? আমাদের 8 বছরের ভালোবাসা? না না, আমাকে জানতে হবে। আসিবার রাত্রি এখনো চার ঠোঁট এক করে আছে। শুভ ওয়াশরুম থেকে বাহিরে বেরিয়ে এসে ওদের এই নোংরা দৃশ্য দেখে চোখ ফিরিয়ে নেয়। রাত্রে তা খেয়াল করে, হুম, দাঁড়াও জানো, দেখো না আপদটা এখনো যায়নি। ও গেলে আমাকে আবার ভালোবাসা দিও। শুভ বলছে, রাত্রি তোমাকে শেষ একটা প্রশ্ন করব, প্লিজ উত্তর দিও। রাত্রি মুখ ভেঙিয়ে, কি? তাড়াতাড়ি বলো, আমার জানুকে আমার আদর করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের ভালোবাসা কি মিথ্যে ছিল? 8 বছরের সম্পর্ক, ওটা শুধু আবেগ আর মোহ ছিল, আর কিছুই না। দেখলি না এখন আমার আবেগ প্লাস মোহ দুটোই কেটে গেছে, আর এখন আমি আসিফকে ভালোবেসে ফেলেছি। শুভ অভিমান ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে, এই কি সেই রাত্রি যাকে সে অন্ধের মতো ভালোবেসেছিল, যার জন্য শত কিছু ত্যাগ করতে হয়েছিল? না, এ সে রাত্রি হতেই পারে না। ও, এটাই জানা ছিল। আর হ্যাঁ, ডিভোর্স দেওয়া লাগবে না। আমি তোমাকে মন থেকে তালাক দিয়েছি। আর তাছাড়া যে স্বামী ছেড়ে অন্যজনের সাথে মাস্তি করতে পারে তাকে আবার ডিভোর্স দেওয়া লাগে নাকি? না, আমার বিশ্বাস নেই তোর উপর। তুই যদি আবার আমার স্বামীর অধিকার খাটাতে আসিস, আবার সম্পত্তিও চাইতে পারিস, তাই আমি ডিভোর্স পেপার দিয়ে দেব, তুই সই করে দিস। রাত্রে আলমারি থেকে ডিভোর্স পেপার এনে শুভকে দিয়ে বলে, এই নে সই কর, আর তাড়াতাড়ি এখান থেকে চলে যা। শুভ হাসি মুখে সই করে দিল, কারণ তার এখন প্রচুর ঘৃণা রাত্রির উপর। সই করে হাতে থাকা রাত্রির বাবার টাকা জামা কাপড়গুলো রাত্রির মুখে ছুঁড়ে মেরে আবার চলে গেল। রাত্রি বলছে, প্লিজ তুই কখনো আমার জীবনে আর আসিস না।
আগে আমার চোখে যতটুকু ভালোবাসা দেখেছিস এখন ততটুকু ঘৃণা দেখবি। এই বলে শুভ বাসা থেকে বের হয়ে চলে গেল এক অজানার উদ্দেশ্যে। এদিকে রাত্রি আর আসিফ শুভর কথা শুনে হেসে উড়িয়ে দিল। ফকিন্নিটা আসলে পাগল। আসিফকে উদ্দেশ্য করে বলে, জানো আমি কি তোমাকে কখনো ছেড়ে যাব বলো? আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমায় ছেড়ে যাবে না তো? কি যে বলো এসব বেবি, আমি তোমায় কখনো ছেড়ে যাব না, আমি তো তোমায় অনেক ভালোবাসি। আসিফ মনে মনে রাত্রির বাবা আশফাক চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, আমি আজ আমার অপমানের বদলা নিয়েছি। দেখ কিভাবে তোর মেয়েকে তিলে তিলে মারি, আর তোর সব সম্পত্তি আমার নামে করে নিই। খেলা তো মাত্র শুভ। এদিকে শুভ হাঁটতে হাঁটতে সে চেনা লেকের পাড়ে পৌঁছায়। এই সেই জায়গা, যে জায়গায় শুভর মন খারাপ থাকলে সে আসে। এই জায়গায় আসলে শুভর মনটা ভালো হয়ে যায়। তবে আজকে অনেক আঘাত পেয়েছে শুভ, এটা এত সহজে ভালো হবে না। শুভ লেকের পাড়ে বসে ভাবতে থাকে রাত্রির কথা, আর কল্পনা করতে থাকে পুরনো অতীতকে। সকাল 8:30 বেজে গেছে, কিন্তু শুভর ঘুম ভাঙার কোনো নাম নেই। এদিকে শুভর মা শাহনাজ আলমগীর শুভকে ডেকে ডেকে অতিষ্ঠ হয়ে গেছে। এই বাদর উঠ, কলেজে যাবি না? তোর বাবা কিন্তু ঘরে আছে, আর তোকে নিচে ডাকছে। শুভ বাবার কথা শুনে কিছুটা ভয় পেয়ে গেল। কি, বাবা আমাকে ডাকছে আর তুমি আগে বলবা না? তাহলে তো সে কখনই উঠে যেতাম। ও, আমি ডাকলাম উঠলি না, আর তোর বাবার কথা শুনে উঠে গেলি? তার মানে তোর কাছে আমার কোনো দাম নেই, তাই না? আসলে তেমন কিছু না, বাবাকে ভয় পাই দেখে উঠে গেলাম। আর তুমি তো আমার লক্ষ্মী মা। হয়েছে হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। সারা রাত জেগে গল্প না কিসব বাজে বাজে লিখিস, সকালে পড়ে পড়ে ঘুমাস, আর তোর বাবার কাছে আমাকেই বকা শুনতে হয়। আচ্ছা, এই যে এসব লিখিস তাতে কি তোর কোনো লাভ হয়, কোনো টাকা পাবি? ওসব তুমি বুঝবে না মা, পাঠকদের ভালোবাসাই তো আসল। আমার ওসব বুঝে কাজ নেই বাপু, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। তোর বাবা বসে আছে খাবার টেবিলে। শাহনাজ বেগম চলে গেলেন এই বলে শুভ উঠে ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে সোজা নিচে গিয়ে ডাইনিং টেবিলে বসলো। শুভর বাবা আলমগীর খান বলছেন, এত দেরি কেন করলি? এমনিতেই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল বাবা। আচ্ছা, কাল থেকে যেন আর দেরি না হয়। ওকে আব্বু। আর শোন, যেহেতু কলেজে আজকে তোমার প্রথম দিন, তাই তোমাকে বলছি এমন কোনো কাজ করবে না যেন আমার মান সম্মানে ক্ষতি হয়। আর ভালো মতো লেখাপড়া করবে, কারণ আমার এই সুবিশাল ব্যবসা তো তোমাকেই ধরতে হবে। আসলে শুভর অনেক ধনী, আর ও বাবা মায়ের একমাত্র সন্তান। জি আব্বু, আমি জানি আমার ছেলে আমার কথা কখনো ফেলবে না। এখন নাস্তা করে কলেজে চলে যাও। শুভ নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে শুভ শুভ গাড়ি থেকে কলেজের সামনে নামলো। সোজা ক্লাসরুমের দিকে পা বাড়ালো। ক্লাসে পৌঁছে দ্বিতীয় বেঞ্চের এক কোণায় এসে বসে। এদিকে ক্লাসের কিছু মেয়ে শুভর দিকে তাকিয়ে আছে। এই তোরা কি দেখছিস ওই ছেলেটার দিকে? আরে দেখ না, ছেলেটা কি সুন্দর স্মার্ট, মনে হয় কোটিপতি ছেলে। তাই তো দেখলাম, নিজের প্রাইভেট কারে করে কলেজে এসেছে। চল রাত্রিকে ব্যাপারটা বলি। ওই রাত্রি কি বই পড়ছিল তখন শুভকে খেয়াল করেনি। দেখ না, ওই যে একটা ছেলে এসেছে, কি স্মার্ট আবার বড় লোক। আমি কিন্তু ক্রাশ খাইছি। রাত্রি বিরক্তি মাখা মুখ নিয়ে শুভর দিকে তাকালো। শুভকে দেখে তো রাত্রি পুরাই ফিদা। ও মনের অজান্তে বলে ফেলল, এ কিরে, তুই আবার ছেলেটাকে পছন্দ করলি নাকি? বুলো ওর দিকে তাকাবি না, ও আমার। তোর আমারের গোষ্ঠী কিলাই, এ পর্যন্ত তোর কয়টা আমার আছে বলতো? যে কয়টাই থাকুক, ওকে আমি পটাবই। পরে দেখা যাবে। এতক্ষণ ওদের দুজনের কাণ্ড আরসুকে দেখছিল শুভ। ওর খুব অস্বস্তি লাগছিল কাণ্ড দেখে। ক্লাসের স্যার হাসলো এবং সবার থেকে পরিচয় জানলো। ওয়াও, কি মিষ্টি নাম শুভ। ছুটির পর রাত্রি শুভকে পিছন থেকে ডাক দেয়। জি, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। কি বলবেন বলেন? আমার তাড়া আছে। তেমন কিছু না, আসলে একটু সাবধানে থেকো। তোমার পিছনে কিন্তু মেয়েরা লেগেছে। কি, আমার পিছনে? কিন্তু কেন? কেন মানে কি? তুমি দেখতে সুন্দর, হ্যান্ডসাম আর বড় লোকও বটে। ও আচ্ছা তাই, তাহলে আপনিও কি আমার পিছনে ঘুরছেন? না না, আমি তো ওই নিয়তে ঘুরি না, আমি তো তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছি। ও রিয়েলি? ফ্রেন্ডশিপ এত সোজা না, আর আমি মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করিও না। কেন, করলে কি সমস্যা? এর উত্তর আপনাকে আমি দিতে পারত না। বাই দ্য ওয়ে, আমার কিন্তু তাড়া আছে, বাসায় যেতে হবে। শুভ চলে যায়, আর রাত্রি থ হয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে, কি ব্যাপার, ছেলেটা আমাকে পাত্তা দিল না কেন? আমি কি দেখতে খারাপ? সে যাই হোক, আমি কিন্তু তোমায় ছাড়ছি না। তোমাকে আমার খুবই ভালো লেগেছে। পরদিন শুভ কলেজে আসে কিছুটা আগে। আসার কারণে কলেজের মাঠে একা একা বসে বই পড়তেছিল। এমন সময় রাত্রি এসে শুভর পাশে বসে। রাত্রিকে দেখে শুভ উঠে যেতে চায়। তখনই রাত্রি বলছে, এ যাচ্ছ কেন? সেটা কি আপনাকে বলা জরুরি? আরে বসো না প্লিজ, আমি তো তোমায় ডিস্টার্ব করছি না। শুভর আর করার কি, ও বসে যায়।
রাত্রি কিছুক্ষণ চুপ থাকে, কিন্তু তার বেশি সময় না। রাত্রি আবারও শুভকে জিজ্ঞেস করে, এই শুভ, তুমি মেয়েদের সাথে বন্ধুত্ব করো না কেন? শুভ উত্তর দেয় এবার, আসলে আমি এই বয়সে বন্ধুত্ব করতে চাই না, কারণ কবে যে বন্ধুত্ব থেকে ভালোবাসায় জড়িয়ে যায় সে ভয়ে। আমিও তো এটাই চাই। কিছু বললেন? না কিছু না, তুমি আমার সাথে বন্ধুত্ব করতে পারো নির্ভয়ে। শুভর কাছে রাত্রির এই চঞ্চলতা খুবই ভালো লাগলো। শুভ আর মানা করে না। কেন, বন্ধুত্ব করলে আপনার উপকার হবে? হুম, অনেক। ওকে, তাহলে আজকে থেকে আমরা ফ্রেন্ড। সত্যি? তো কি, আমি আপনার সাথে মিথ্যে কেন বলবো? আচ্ছা ধন্যবাদ, তবে তুমি আমাকে তুমি করে বলবে, প্লিজ প্লিজ। শুভ আর মানা করে না। আচ্ছা ওকে। তারপর থেকে শুভ আর রাত্রি খুব ভালো বন্ধু হয়ে ওঠে। রাত্রি সবসময় শুভর কেয়ার করতো। আবার শুভ রাত্রিকে লেখাপড়ার বিষয় বা অন্যান্য বিপদে সাহায্য করতো বন্ধু হিসাবে। এভাবে কলেজে তাদের দিন চলে যায়। আবার তারপর উঠে দুজন একসাথে একই ভার্সিটিতে। কারণটা হলো, শুভর বাবা চেয়েছিল শুভকে অস্ট্রেলিয়াতে পড়াবে, কিন্তু শুভ ডিরেক্ট মানা করে দেয়। সে বলে সে দেশে থেকেই পড়বে। এতে শুভর বাবা কিছু অমত হলেও পরে মেনে নেয়। আসলে শুভ রাত্রিকে কেমন যেন ভালোবেসে ফেলেছিল। শুধু ভালোবাসা না, তার মায়ায় আবদ্ধ হয়ে গিয়েছিল। তাই তো বিদেশে যায়নি লেখাপড়া করতে। এদিকে রাত্রি তো আগে থেকে শুভর প্রেমে ফিদা। তাই সে ভেবেছিল ভার্সিটিতে উঠে শুভকে প্রপোজ করবে। সে জানে যে শুভ তাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু বলতে পারছে না। হাতারাম একটা, ভালোবাসতে পারছে কিন্তু আমাকে বলতে পারছে না। এখন আমারই ওকে প্রপোজ করতে হবে। কত আশা ছিল যে ও আমাকে প্রপোজ করবে, কিন্তু কিছুই হলো না গাধাটার জন্য। তারপর দুজনে একই ভার্সিটিতে ভর্তি হলো। নিয়মিত ভার্সিটিতে আসা যাওয়া শুরু করলো, আগের মতোই বন্ধু হয়ে। কিন্তু ইদানিং শুভ খেয়াল করছে যে রাত্রি তাকে কিছু বলতে চায়। শুভ এটাও জানে যে রাত্রি তাকে কি বলতে চায়, কারণ শুভ রাত্রিকে অনেক ভালোবেসে ফেলেছিল, কিন্তু বলতে পারছে না। আজ ভালোবাসা দিবস। আজ যাই হোক, ওই হাতারামটাকে প্রপোজ করবই। তাই রাত্রি অনেক সুন্দর করে সাজায়। রাত্রি জানে শুভ হলুদ রং অনেক পছন্দ করে, তাই কোনো রকমে তার আম্মুকে বলে কয়েকটা হলুদ শাড়ি পরে। আজ শুভর একদমই ভার্সিটিতে যাওয়ার মন নেই, কারণ সবাই আজকে প্রেমলীলা নিয়ে ব্যস্ত থাকবে, যা শুভর একদমই পছন্দ না। হঠাৎ করেই ফোনটা বেজে উঠল শুভর। তাকিয়ে দেখে রাত্রি কল দিয়েছে। শুভ তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে। হ্যালো শুভ, কোথায় তুমি? আজকে তুমি ভার্সিটিতে আসবে না? মনে হয় না, প্লিজ আসো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ওকে, দেখি আসা যায় কি না। দেখা যাক না, তোমাকে আসতেই হবে। আচ্ছা আসবো। শুভ রেডি হয় ভার্সিটি যাওয়ার জন্য। এদিকে শুভর জন্য বেশ কিছুক্ষণ থেকে ওয়েট করছে রাত্রি। হঠাৎই শুভকে ভার্সিটির ভিতরে ঢুকতে দেখল। রাত্রি আস্তে আস্তে শুভর সামনে যেতে লাগলো। রাত্রিকে দেখে তো শুভ পুরোই টাসকি খেয়ে যায়। হলুদ শাড়িতে পুরো হলদে পাখির মতো লাগছে। শুভ জায়গায় দাঁড়িয়ে রইল। তার কোনো যেন হুঁশ নেই, এর এক মনে রাত্রির দিকেই তাকিয়ে আছে। রাত্রিও বিষয়টা খেয়াল করলো। মনে মনে ভাবলো এখনই সঠিক সময় গাতাটাকে প্রপোজ করার। যে বাবা সেই কাজ। রাত্রি শুভর সামনে গিয়ে সরাসরি হাঁটু গেড়ে বসে হলুদ গোলাপটা শুভর সামনে এগিয়ে দিয়ে ফিল্মি স্টাইলে বলে, আই লাভ ইউ শুভ। কিন্তু এতদিন বলতে পারিনি শুভ। আর তুমি কি তোমার ভালোবাসার মানুষ হওয়ার দায়িত্বটা দিবে আমাকে? শুভ জানতো একদিন এমন হবে, কিন্তু এভাবে এত রোমান্টিকভাবে, তাও আবার সবার সামনে। শুভর সামনে একটা হলদে পরি তাকে ভালোবাসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। শুভ রাত্রির প্রেমের সাড়া দেয়। আমিও তোমাকে অনেক ভালোবাসি রাত্রি। রাত্রির হাত থেকে ফুলটা নিতে নিতে বলে, কিভাবে ভালোবেসে ফেলেছে শুধু এটুকু জানি, আমি তোমাকে ভালোবাসি। রাত্রির কথাগুলো শুনে ঠাস করে উঠে শুভকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ জড়িয়ে থাকার পর ব্যাগ থেকে ঘড়িটা বের করে শুভর হাতে পরিয়ে দিতে দিতে বলে, আমি তো জানতাম আমার হাতারামটা আমাকে ভালোবাসে, কিন্তু বলতে পারে না, তাই তো কাজটা আমিই করলাম। এই করছো কি? সবাই দেখছে তো। দেখলে দেখুক, তাতে আমার কিছুই যায় আসে না। তাই বুঝি? হুম। বর্তমান প্রপোজের বিষয়টা ভাবতে শুভর মুখের কোণে মৃদু হাসি ফুটল। এ হাসি বেশি সময়ে স্থায়ী হলো না। আজকের নিকৃষ্ট ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল। নিমিষে হাসি উড়ে গিয়ে ঘৃণায় রূপান্তরিত হলো। শুধু চাহিদাই খোঁজে কি মেয়েরা? চাহিদা পুরালেই কি শেষ? লেকের পাড়ে বসে থাকতে থাকতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। তবুও তার মন ভালো হলো না। উল্টো রাত্রির প্রতি ঘৃণা আরও বাড়তে লাগলো। ফোনের রিংটোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আব্বু কল দিয়েছে। শুভ না চাইতে কলটা রিসিভ করে। কিরে শুভ, সন্ধ্যা হয়ে গেল, এখনো বাসায় এলি না যে? কিরে, কথা বলছিস না কেন? শুভ আর কিছু বলতে পারল না। কলটা কেটে দিল। চোখ ভিজে যাচ্ছে অশ্রুতে। লেকের পার হতে উঠে হাঁটতে শুরু করলো নিজের বাসার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে কল্পনা করতে লাগলো। শুভ বাড়ির দিকে হাঁটছে আর কল্পনা করছে তার অতীতকে। 14 ফেব্রুয়ারির পর থেকে শুভ আর রাত্রি বন্ধু হিসেবে নয়, প্রেমিক প্রেমিকা হিসাবে বাঁচতে শুরু করে। ভালোবাসার মাঝেই কেটে গেল 3টি বছর।
লাস্ট সেমিস্টার পরীক্ষার বাকি আর মাত্র 1 মাস। হঠাৎই তাদের এই মিষ্টি প্রেমের মধ্যে ঝড় চলে আসে। রাত্রির বাবা রাত্রির সাথে এক বিশাল বিজনেসম্যানের ছেলের বিয়ে ঠিক করে। এদিকে শুভর বাবাও তার ছেলের সাথে তার মৃত বন্ধুর মেয়ে মিমের বিয়ে দিতে চায়। রাত্রির সাথে শিহাব আর শুভর সাথে মিমের বিয়ের কথা চলে। তাদের দুজনের পরিবার চায় তাদের বিয়েটা যেন পরীক্ষার পরপরই হয়। এদিকে রাত্রি আর শুভ দুজন মনমরা হয়ে বসে আছে ক্যাম্পাসের মাঠে। রাত্রি বলছে, এই এখন কি করব বলো না, বাবা তো আমার বিয়ে ঠিক করে ফেলেছে। শুভ বলছে, আমার বাবাও আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি, তুমি আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করবে? দূর, তুমি না আসলে বেশি বোঝো। আমি ভাবছি কিভাবে বিয়েটা আটকানো যায়, আর তুমি আসো তোমার উল্টাপাল্টা চিন্তা ভাবনা নিয়ে। সে তুমি যাই বলো, আমি কিন্তু তোমাকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না। যদি বিয়ে করতে হয় তবে তোমাকেই করব, না হলে বিষ খেয়ে মরে যাব। কী সব আজে বাজে কথা বলছো? বিয়ে আমি তোমাকেই করব। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি। তাহলে শুভ চলো না, আমরা পালিয়ে যাই। আর আমি জানি আমার বাবা কখনো তার সিদ্ধান্ত পাল্টাবে না। আমার বাবাও তো এমন। আমি ভেবেছিলাম পরীক্ষা শেষে বাবার বিজনেসে জয়েন হব, আর সুযোগ বুঝে বাবাকে তোমার কথা বলবো। আমি এত কিছু বুঝি না, তুমি তাড়াতাড়ি করে কিছু একটা করো। ওকে, আমি ভেবে দেখছি কি করা যায়। শুভ চায় তার বাবাকে রাত্রির কথা বলতে, কিন্তু সাহস হচ্ছে না। বলবে বলবে করে বলাও হচ্ছে না। পরীক্ষা চলে আসে, কাল থেকে পরীক্ষা। শুভ কী করবে কিছুই মাথায় ঢুকছে না। তারপর পরীক্ষাও শেষ হয়ে গেল। আজ রাত্রির গায়ে হলুদ, আর কালকে শুভর এঙ্গেজমেন্ট মিমের সাথে। শুভ ডাইনিং টেবিলে বসে আছে, সামনে তার বাবা। আব্বু, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি বলবে? আমি তা জানি। আমাকে সুমন, শুভদের গাড়ির ড্রাইভার, সব বলেছে তুমি নাকি আশফাক চৌধুরীর মেয়ের সাথে সবসময় মেলামেশা করো। আব্বু, আমি রাত্রিকে ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। দ্রুতই কথাটা বলে ফেলল শুভ। আলমগীর খান যেন শুভর কথাটাকে পাত্তাই দিলেন না। দেখো শুভ, তুমি যাই বলো, বিয়ে তো তোমাকে মিমকেই করতে হবে। একটা অসহায় মেয়েকে কথা দিয়ে সে কথা আমি কিছুতেই ফেলতে পারবো না। আর অলরেডি সবাইকে জানানো হয়ে গেছে। তাছাড়া আমার মান সম্মানেরও একটা ব্যাপার আছে। কালকে তোমার এঙ্গেজমেন্ট, এখন সেটার জন্যই তুমি প্রস্তুতি নাও। কিন্তু বাবা, শুভর কথাকে থামিয়ে দিয়ে আলমগীর খান কোনো কিন্তু না। আর হ্যাঁ, এমন কিছু করো না যাতে আমার মান সম্মানে কোনো ক্ষতি হয়। শুভ বুঝে গেছে তার বাবা কখনই তার সিদ্ধান্ত বদলাবে না। এদিকে রাত্রি তো বিষ কিনে রেখেছে আর বলেছে যে শুভ যদি ওকে বিয়ে না করে তাহলে ওই বিষ খাবে। শুভ আর কিছু ভাবতে পারছে না। নিজের ভালোবাসার মানুষের কোনো ক্ষতি হবে সেটা সে কখনোই মেনে নিতে পারবে না। তাই তো সে সিদ্ধান্ত নিল রাত্রিকে পালিয়ে বিয়ে করার। এছাড়া তো আর কোনো রাস্তা নেই শুভর কাছে। শুভ রাত্রিকে কল দেয়। রাত্রি শুভর কল দেখে দ্রুত কল রিসিভ করে। শুভ, কোথায় তুমি? আমি কিন্তু বিষ খাবো। কি বলো এসব উল্টাপাল্টা কথা? তোমার কিছু করা লাগবে না। আমরা আজ রাত 12টার সময় পালাবো। তুমি তৈরি থেকো। রাত্রি বলছে, কি সত্যি? আমি তো তৈরিই আছি, শুধু তুমি আমাকে এখান থেকে এসে নিয়ে যাও। শুভ তার ব্যাগ গুছিয়ে বাবা মায়ের রুমের দিকে গেল। আলমারি থেকে 2 লক্ষ টাকার মতো নিল। তারপর বাবা মায়ের পায়ে সালাম করে বাসা থেকে বেরিয়ে পড়ল। এখন রাত 12টা। শুভ রাত্রিদের বাসার পিছনে দাঁড়িয়ে রাত্রির জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর রাত্রি বাড়ির পিছনের বাগান দিয়ে আস্তে আস্তে হেঁটে দেওয়াল টপকিয়ে বাসা থেকে বের হয়ে গেল। শুভ রাত্রিকে দেখে যেন প্রাণটা ফিরে পেল। এই, এত তাড়াতাড়ি? চলো, আমাদের আবার তাড়াতাড়ি বাস ধরতে হবে। রাত্রি বলছে, কিন্তু আমরা এখন কোথায় যাব? শুভ বলছে, চট্টগ্রাম। হালি শহরে আমার খালু থাকে। আপাতত আমরা তার কাছেই যাব। রাত্রি আর শুভ বাসে বসে আছে। উদ্দেশ্য তাদের চট্টগ্রাম। সকাল 7টায় ওরা চট্টগ্রাম পৌঁছালো। এরপর 9টার মধ্যে শুভ আর রাত্রি শুভর খালুর বাসায় গিয়ে পৌঁছালো। শুভর খালু শুভর খুব কাছের মানুষ বলতে গেলে। তারা দুজনই বন্ধু। শুভর খালা মারা যাওয়ার পর তার খালু আর বিয়ে করেননি। রাত্রি আর শুভ বসে আছে শুভর খালুর সামনে। শুভর খালু বলছেন, তোরা যা করছিস আমি তাতে কিন্তু দ্বিমত দিব না। তবুও শুভ, তোর বাবা কিন্তু অনেক কষ্ট পাবে। আমি বাবাকে তো বলেছি, কিন্তু তিনি মানেন নাই। তাই তো বাধ্য হয়ে রাত্রিকে নিয়ে আমি পালিয়ে এসেছি। আচ্ছা, ওসব কথা বাদ দে, তোরা এখন বিশ্রাম নে। রাতে তো তোদের বিয়ে দিতে হবে। আমি যাই সেদিকটা গুছিয়ে নেই। বিয়ের কথা শুনে রাত্রি আর শুভ দুজনেরই লজ্জায় লাল মুখ হয়ে যায়। এদিকে আলমগীর খান সকাল থেকে রুমে একা একা বসে আছেন দরজা লাগিয়ে। শুভ যে এমনটা করবে তা আলমগীর খান ভাবতেও পারেননি। প্রচুর রাগ হচ্ছে শুভর উপর। এখন সে কোন মুখে অসহায় মেয়েটার সামনে দাঁড়াবে, আর লোকদেরকেও বা কীভাবে মুখ দেখাবে?
রাত্রির বাবারও একই অবস্থা। লজ্জায় তার মাথা কাটা গেছে, কিন্তু তাতে তার কোনো আফসোস নেই। একমাত্র রাত্রির জন্য মনটা কাঁদছে তার। কি জন্য যে রাত্রি এমনটা করলো কিছুই জানে না আশফাক চৌধুরী। এদিকে রাত 9টার দিকে কাজী এসে শুভদের বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। আজ ওদের বাসর রাত, নেই কোনো জাঁকজমতা, তবুও মেনে নিচ্ছে বাস্তবতাকে। ওরা এখন নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিছুদিন খালুর বাসায় থাকে, তারপর শুভ একটা স্বল্প বেতনের চাকরি পায়। তাই তারা একটা ছোট বাসা নিয়েছে ভাড়ায়। শুরু হয় তাদের নতুন সংসার। প্রথম কিছু মাস তাদের খুব ভালোই কাটে, কিন্তু রাত্রির কাছে এই হিসেবে জীবন আস্তে আস্তে খারাপ লাগতে শুরু করে। এদিকে শুভ অনেক কষ্ট করে রাত্রিকে খুশি রাখার জন্য, এমন না যে শুভ রাত্রির কোনো চাহিদা অপূর্ণ রাখে, সবসময় রাত্রিকে সুখে রাখতে চায়। তাই তো যে ছেলে কখনো খাবার খেয়ে নিজের প্লেট ধুত না, সে আজ সকাল থেকে সন্ধ্যা অফিস করে এসে রাতে আবার টিউশনি করতে যেত। যত দিন যা রাত্রি তত বদলাতে শুরু করে। তার কাছে আর এই মধ্যবিত্ত জীবন ভালো লাগে না, আর কমতে থাকে শুভর প্রতি ভালোবাসাও। রাত্রির চাই বিলাসবহুল জীবন। সে এটা ভাবে যে তার সব কিছু থাকতেও কেন সে এরকম মধ্যবিত্ত জীবন যাপন করবে। রাত্রি এখন তার বাবার কাছে ফিরে যেতে চায়। সে চায় তার বিলাসবহুল জীবন ফিরে পেতে। তাই সে একদিন তার বাবাকে কল দেয়। রাত্রির বাবা অচেনা নাম্বার দেখে রিসিভ করে। বাবা, কেমন আছো তুমি? আশফাক চৌধুরী 1 বছর পর তার মেয়ের আওয়াজ শুনে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। রাত্রি মা, তুই কোথায়? তুই আমার কথা একবারও ভাবলি না মা? বাবা, আমাকে মাফ করে দাও। আমি শুভকে ভালোবাসতাম, তাই পালিয়ে বিয়ে করে ফেলেছি। বাবা, আমি তোমার কাছে থাকতে চাই। তুমি কি আমাদের দুজনকে মেনে নিবে? আশফাক চৌধুরী বলছেন, কেন মানব না? তুই তাড়াতাড়ি জামাইকে নিয়ে চলে আয়। রাতে শুভ যথারীতি বাসায় আসে। রাত্রিকে দেখে সব কিছু গুছাচ্ছে। এই, কি করছো এসব? ব্যাগ কেন গোছাচ্ছ তুমি? আমরা আর এই বাড়িতে থাকবো না। মানে? দেখো শুভ, আমার আর এই মিডল ক্লাস জীবন ভালো লাগছে না। তাই আমি বাবাকে কল দিয়েছিলাম। বাবা আমাদেরকে মেনে নিয়েছে, আমাদেরকে বাবার কাছে যেতে বলেছে। আমরা এখন থেকে বাবার কাছেই থাকবো। ও, মানে তুমি চাও আমি গরজামাই হয়ে থাকবো? তা নয়তো কি। তোমার বাবা তো কখনো আমাদেরকে মেনেই নিবে না। তুমি এখন একজন অসহায় মানুষ ছাড়া আর কিছুই নাও। আর আমিও এভাবে ফালতুভাবে আমার জীবন বরবাদ করতে পারবো না। তাই তুমি আমার বাবার অফিসে চাকরি করবে, চাইলে বসে বসেও খেতে পারবে, কারণ আমার বাবার তো আর সম্পদ কম নেই। অহংকারী হাসি দিয়ে বলল। শুভরাত্রিকে অনেক বোঝায়, কিন্তু যেই লাউ সেই কদু। রাত্রি শুভকে ভালোবাসার কসম দেয়, তাই শুভ আর রাত্রিকে মানা করতে পারে না। তবে শুভ একটা শর্ত দেয়, সে হলো শুভ চায় রাত্রির বাবার অফিসে ইন্টারভিউ দিয়ে টিকে যোগ্যতা অনুযায়ী পোস্টে চাকরি করতে। রাত্রিও রাজি হয়। শুভ আর রাত্রি এখন আশফাক চৌধুরীর বাসায় থাকে। শুভ ইন্টারভিউতে টিকে সাধারণ কর্মচারী হিসাবেই আশফাক চৌধুরীর অফিসে কাজ করতে থাকে। শুভকে আশফাক চৌধুরীর অনেক পছন্দ হয়। আশফাক চৌধুরী মনে মনে ভাবে, শুভকে তো তার বাবা একদিন না একদিন মাফ করেই দিবে। তখন তো আমার মেয়ে এত বড় বিজনেসম্যানের ঘরের বউ হবে। আমার এত চিন্তা কিসের? এদিকে রাত্রি এখন তার বাবার বিজনেস সামাল দিতে থাকে। সে চায় তার ভবিষ্যৎটাকে অনেক বিলাসবহুল করতে। এখন রাত্রি অনেক বড় বিজনেসম্যানদের সাথে উঠা বসাও করে। তার মধ্যে বিরাট অহংকার জন্মায়। রাত্রি বুঝতে পারে শুভর প্রতি আসলে তার ভালোবাসা ছিল না, ওটা ছিল আবেগ আর মোহ। এখন শুভকে সবার সামনে নিজের স্বামী হিসেবে পরিচয় দিতেও তার লজ্জা করে। এখন শুভকে তার বিরক্তি আর বোঝা মনে ছাড়া আর কিছুই মনে হয় না। শুভও বুঝতে পারে রাত্রি তাকে এড়িয়ে চলছে, আগের মতো কেয়ার করে না, সবসময় বিরক্তি মাখা মুখ নিয়ে সামনে আসে। তবুও মনকে এটা বলে বুঝ দেয়, রাত্রি তো আমাকে অনেক ভালোবাসে। হয়তো এখন আমাকে সবার সামনে মানতে পারছে না, পরে ঠিক হয়ে যাবে। আবার আগের মতোই সে বলবে, শুভ, তুমি শুধু আমার। আসিফ রাত্রিদের অফিসের ম্যানেজার, তাই সবসময় রাত্রির সাথে থাকে। রাত্রি বুঝতে পারে যে আসিফ তাকে পছন্দ করে। রাত্রিও আসিফকে পছন্দ করতে শুরু করে, কারণ আসিফের কাছে সব আছে। দেখতে সুন্দর, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সবচেয়ে বড় কথা, আসিফের সাথে রাত্রির স্ট্যাটাস মিলে, শুভর সাথে রাত্রির কিছুতেই মিলে না। ও, আপনাদের তো আসিফের সাথে আশফাক চৌধুরীর শত্রুতার কারণ বলাই হয়নি। তো শুনুন, আসিফ আশফাক চৌধুরীর কোম্পানির বিভিন্ন ডিল অন্য কোম্পানিদের কাছে বিক্রি করে দিত, আরও নানা অবৈধ কাজ করত। এসব ব্যাপার আশফাক চৌধুরী যখন জানতে পারে, তখনই আসিফকে সবার সামনে অপমান করে পুলিশের হেফাজতে পাঠায়। আসিফের বাবা আশফাক চৌধুরী খুব কাছের বন্ধু ছিল। আসিফের বাবা আশফাক চৌধুরীকে সমস্ত ক্ষতিপূরণ দেয়, যেন তার ছেলেকে মাফ করে দিয়ে আগের মতো অফিসে কাজ করতে দিতে থাকে। আশফাক চৌধুরী বন্ধুর কথা ফেলতে পারে না, তাই তো কেসটা তুলে নেয়।
আশফাক চৌধুরীকে তিলে তিলে শেষ করার জন্য তার সমস্ত সম্পত্তি নিজের করে নেওয়ার। তাই তো আসিফ এখন রাত্রিকে নিজের মিথ্যে প্রেমে ফেলতে চায়, যাতে আশফাক চৌধুরীর কাছ থেকে বদলা নিতে পারে। দেখতে দেখতে রাত্রি আর আসিফ আস্তে আস্তে ঘনিষ্ঠ হতে থাকে, একে অপরের সাথে একদম ফ্রি হয়ে যায়। রাত্রি সবসময় আসিফকে নিয়ে ব্যস্ত থাকে, শুভকে একদমই টাইম দেয় না। শুভ রাত্রি আর আসিফের মতো ক্লোজ হওয়ার বিষয়টা মেনে নিতে পারছিল না। তাই এতদিন রাত্রিকে জিজ্ঞেস করে, রাত্রি তুমি তো আজকাল আমাকে একদমই সময় দাও না, আগের মতো কেয়ারও করো না আমার। কেন? দেখো না ব্যস্ত থাকি। আগের মতো তো আমি ঘরে বসে নেই, মাসি মারি না যে সারাদিন তোমায় নিয়ে পড়ে থাকবো। আসিফের সাথে তোমার সারাদিন কি? সব সময় তো দেখি দুজনে হেসে হেসে কথা বলো। এই, তুমি কি আমায় সন্দেহ করছো? না, সন্দেহ করছি না, তবে আসিফের সাথে একটু কম কথা বললেও তো পারো। আরে আজব তো, আসিফ হচ্ছে ম্যানেজার, সব রকম ইম্পর্ট্যান্ট কাজ ওর সাথেই পরামর্শ করে করতে হয়। এখন তুমি কি বলো, ইম্পর্ট্যান্ট কাজগুলোর ব্যাপারে আসিফের সাথে পরামর্শ না করে তোমার মতো সাধারণ কর্মচারীর সাথে পরামর্শ করব? অসহ্য। রাত্রির কাছ থেকে এমন কথা শুনে আর কিছু বলার ইচ্ছে থাকলো না শুভর। কিছুদিন পর কোম্পানি থেকে শুভকে সহ আরও 5 জনকে 1 মাসের ট্রেনিংয়ে সিলেটে পাঠানো হয়। শুভ প্রথমে যেতে না চাইলেও রাত্রির বলাতে সিলেটে যেতে রাজি হয়। আসিফ বলছে, এই তো মহাসুযোগ, রাত্রিকে এখন প্রেমের জালে ফেলতেই হবে। ডেভিল হাসি দিয়ে বলছে, আজ 14ই ফেব্রুয়ারি। আসিফ রাত্রির জন্য একটা হীরের আংটি কিনেছিল প্রপোজ করার সময় দেওয়ার জন্য। সে আংটি আর হাতে একটা গোলাপ নিয়ে রাত্রির বাসার কলিং বেল বাজায়। রাত্রি দরজা খুলে আসিফকে দেখে মুচকি হাসি দিয়ে ভিতরে আসতে বলে। আসিফ ভিতরে গিয়ে রাত্রিকে গোলাপটা দিয়ে প্রপোজ করে। রাত্রিও আসিফকে ভালোবেসে ফেলেছিল, তাই আসিফের ভালোবাসায় সাড়া দেয়। পরক্ষণে রাত্রি বলে ওঠে, আমি তো বিবাহিতা। আসিফ বলছে হীরার আংটিটা রাত্রের হাতে পরিয়ে দিতে দিতে বলছে, সমস্যা কি? তুমি শুভকে ডিভোর্স দিয়ে দিবে, তারপর আমরা বিয়ে করে নিব। আর তাছাড়া তুমি তো ওকে এখন আর ভালোবাসো না, তবে শুধু শুধু কেন ওর সাথে থেকে নষ্ট করছো তোমার সুন্দর জীবনটাকে? রাত্রিও আসিফের কথায় সায় দিল। রাত্রি বলল, তাহলে তুমি ডিভোর্স পেপার রেডি করো, ও ট্রেনিং থেকে আসলে আমি ওকে ডিভোর্স দিব। তারপর থেকে রাত্রি আসিফের সঙ্গে অবৈধ ভালোবাসায় জড়িয়ে পড়ল। আজ শুভ আর রাত্রির দ্বিতীয় বিবাহবার্ষিকী। এদিকে শুভ বারবার কল দিচ্ছে রাত্রিকে উইশ করার জন্য, কিন্তু রাত্রি কল ধরছে না। আরও একটা বিষয় আছে, সেটা হলো আজ সন্ধ্যায় শুভদের যে কোম্পানিদের সাথে মিটিং আছে, সেটা স্বয়ং আলমগীর খানের কোম্পানি ছিল। সেখানে আলমগীর খানও উপস্থিত ছিল। দীর্ঘ 2 বছর পর নিজের সন্তানকে দেখে আলমগীর খান সব কিছু ভুলে গিয়ে সকলের সামনে শুভকে জড়িয়ে ধরছিল। বাবা শুভ, তুই কি আমাদের ভুলে গেলি? জানিস তুই চলে যাওয়ার পর তোর মার আমি কত কষ্ট পেয়েছি। বাবা, তুমি আমাকে মাফ করে দাও, আমি রাত্রিকে অনেক ভালোবাসি, তাই এমন কাজ করেছি। আরে পাগল, তুই মাপ চাচ্ছিস কেন? ভুল তো আমার, আমি তোকে জোরাজুরি করছিলাম, যেটা করা আমার উচিত হয়নি। না বাবা, আগে বলো তুমি আমাকে মাফ করে দিয়েছ। দূর, এসব বাদ দে, আগে বল আমার বৌমা কোথায়? ও তো ঢাকায়, আমি এখানে ট্রেনিংয়ের জন্য এসেছি। ট্রেনিং মিনিং সব বাদ, আমার এত বড় ব্যবসার মালিক তুই। আর আগামীকালকের মধ্যে যেন আমার বৌমাকে আমার বাসায় পাই, মনে থাকে যেন। শুভ খুশিমরা মুখ নিয়ে বলল, ঠিক আছে আব্বু। শুভর এই খুশির সংবাদটা জানানো ছিল রাত্রিকে, কিন্তু রাত্রি ফোনে ধরছে না। শুভ আর দেরি না করে রাত 12টার বাসে উঠল ঢাকার উদ্দেশ্যে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে সকাল 10টা বেজে গেল। বাসায় গিয়ে শুভ যা দেখলো তা দেখে শুভর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আর রাত্রি আর আসিফ অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। বর্তমান অতীত কল্পনা করতে করতে শুভ তার বাসার সামনে পৌঁছে গেল। কলিং বেল চাপতে দরজা খুলে দিল শাহনাজ বেগম। দীর্ঘ 2 বছর পর নিজের ছেলেকে দেখে শাহনাজ বেগম শুভকে জড়িয়ে ধরলেন বুকে। বাবা, তুই এসেছিস? এতদিন পর মনে পড়লো আমাকে। কেমন আছিস তুই? আমি ভালো বলতে মায়ের আসলে হাউমাউ করে কান্না করে দিল শুভ। ছেলের কান্না দেখে শাহনাজ বেগম জিজ্ঞেস করে, কি হয়েছে শুভ, কান্না করছিস কেন? আর তোর এই অবস্থা কেন? চোখ ফুলো ফুলো, চোখের নিচে কালো দাগ, কি হয়েছে বল আমাকে। শুভ নিশ্চুপ। পিছন থেকে আলমগীর খান বলতে লাগলো, তুই এসেছিস। বাহিরে দিকে উকিঝুঁকি দিয়ে বলছে, কিরে আমার বৌমা কোথায়? আর তুই কাঁদছিস কেন? তোমার বৌমা আর কখনোই এখানে আসবে না, বলে শুভ দৌড়ে তার রুমে চলে গেল। শাহনাজ বেগম বলছেন, এই শুভর আব্বু, আমার ছেলের কি হয়েছে বলো তো? ও কেন এমন করছে? কিছুই তো বুঝলাম না। আমার ছেলে তো কখনো কান্না করে না, ও হয়তো কোনো কিছুতে অনেক বেশি কষ্ট পেয়েছে, তাই এমনটা করছে। ওকে একটু বিশ্রাম নিতে দাও। এদিকে রাত্রি তো বেশ আনন্দে আছে। সে ভাবছে যে আসিফের সাথে পুরো জীবন আনন্দে পার করে দিবে। যাক, ওই লেভেললেস ছেলেটা থেকে বাঁচলাম। শুভকে উদ্দেশ্য করে বলছে,
কি দেখে যে ওর প্রেমে পড়েছিলাম এখন ভাবতেও অবাক লাগে। তখন আমি কত বোকা ছিলাম। খুব শীঘ্রই বিয়ে হবে আমার আর আসিফের। উফ, ভাবতেও ভালো লাগছে। আসিফের মতো ছেলে আমার বর হবে। রাত্রি জানেই না আসিফ তার জীবনের কাল হয়ে দাঁড়াবে। রাত্রির জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদ। এদিকে শুভ বেডের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে আর কান্না করছে। কিরে, আমি কান্না করছি কেন? কান্না তো করবে ও যেদিন বুঝবে আমার মূল্য। না না শুভ, তুই একদমই ভেঙে পড়বি না, তোকে শক্ত হতে হবে, পাথরের থেকেও শক্ত। আমাকে বলে কিনা লেভেললেস। আরে চলনাময়ী, তোর জন্যই তো আমি লেভেললেস হয়েছিলাম। তখন বুঝিনি যে তুই এমন বিষাক্ত সবল দিবি। জাস্ট ওয়েট অ্যান্ড সি, সময় বলে দিবে কে লেভেললেস। নিজ মনে শুভ কথাগুলো বলল। কিছুদিন পর রাত্রি আর আসিফের বিয়ে। আশফাক চৌধুরী এই বিয়েতে অমত দিলেও শেষে মেয়ের কথায় তিনি রাজি হয়ে যান। শুভ এখন অনেকটাই শক্ত হয়ে গেছে। সে চায় রাত্রির মতো কেউ যেন তাকে লেভেললেস বলার সুযোগ না পায়। তাই শুভ নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দেয়। শুভ এখন তার বাবার পুরো ব্যবসা সামলাচ্ছে। কাল রাত্রি আর আসিফের বিয়ে। আসিফ ওর ড্রাইভারকে দিয়ে বিয়ের খবরটা শুভকে জানায়, একটু মজা নেওয়ার জন্য। কিন্তু আসিফ তো আর এটা জানে না যে শুভ রাত্রিকে এখন ভালোবাসা তো দূরের কথা, রাত্রি নামে যে একটা কালসাপ তার জীবনে ছিল সেটাই সে মাথা থেকে মুছে ফেলেছে। শুভরাত্রির বিয়ের খবরটা কোনো আমলে নিল না, উল্টো কথাটা শুনে হাসি দিয়ে উড়িয়ে দিল। আজ রাত্রি আর আসিফের বিয়ে হয়ে গেছে। রাত্রি মনে মনে আসিফের সাথে অনেক স্বপ্ন বনে। আর আসিফ এটা ভাবে যে আশফাক চৌধুরী থেকে বদলা নেওয়ার কাজে আরও এক ধাপ এগিয়ে গেলাম। আসিফ বলছে, বিয়ে তো করে ফেললাম, এখন শুধু আসল কাজটা বাকি। যেভাবেই হোক রাত্রিকে বুলিয়ে বালিয়ে সব সম্পত্তি নিজের নামে করে নিতে হবে। পৈশাচিক হাসি দিয়ে বলছে। এইদিকে আলমগীর খান আর শাহনাজ বেগম একটা সিদ্ধান্ত নেন, শুভকে মিমের সাথে বিয়ে দিবে। আলমগীর খান বলেন, শুভকে মিমের সাথে বিয়ে দিতে হবে, কিন্তু শুভ কি মানবে? তাও তো বেশি দিন হয়নি ওর সাথে রাত্রি ডিভোর্স হয়েছে। এখন মনে হয় না ও বিয়ে করতে রাজি হবে। তবুও বলে দেখি। এর মধ্যেই শুভ চলে আসলো। কি ব্যাপার, তোমরা কী নিয়ে কথা বলছো? এই তো তোর বিয়ে নিয়ে। মুখ ফুসকে শাহানাজ কথাটা বলে ফেলে। বিয়ে মানে? মানে হলো আমাদেরও তো নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছে করে, তাই না? তাই আমরা চাই মিমের সাথে তোর বিয়ে দিতে। না বাবা, আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। তাহলে কি সারা জীবন এভাবে একা একা কাটিয়ে দিবি? দেখ বাবা, আমাদের শেষ ইচ্ছাটা পূরণ কর। আচ্ছা আমি রাজি, কিন্তু একটা শর্ত আছে। আমি এখনই বিয়ে করব না, কিছু মাস পর করব। তুই রাজি হয়েছিস, এতে আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমার মেয়েটাকে বাসায় নিয়ে আসব। কেন? আজকে কেন? এত জেনে তুই কি করবি? চুপ থাক। মিম এখন শুভদের বাসায় থাকে। মিম সবসময় শুভর যত্ন নেয়, শুভকে সবসময় শাসনের মধ্যে রাখে, যেন সে তার বিয়ে করাবো। শুভরও মিমের এই আচরণগুলো অনেক ভালো লাগে। আস্তে আস্তে শুভ মিমের প্রতি যেন দুর্বল হয়ে পড়ে। মিম এখন অনেক খুশি, কারণ সে তার শুভকে ফিরে পেয়েছে। মিম শুভকে অনেক ভালোবাসত। শুভ যখন রাত্রিকে নিয়ে পালিয়ে যায় তখন মিম অনেক কষ্ট পেয়েছিল। তাই এখনও মিম বিয়ে করেনি। তার বিশ্বাস ছিল একদিন শুভ তারই হবে, আর সেটাই হয়েছে। এখন শুভ শুধু মিমের। বিয়ে 2 মাস পর আসিফ রাত্রির কাছে আবদার করে, রাত্রি দেখো, একটা কথা বলবো তোমাকে, বলো তুমি কথাটা রাখবে? বলো না, আমি তো তোমার সব কথাই রাখবো। প্রমিস? ওকে প্রমিস। দেখো রাত্রি, আমি তোমার স্বামী, আমি কোম্পানির ম্যানেজার আর তুমি সিইও। এটা কেমন দেখায় না? অনেকে হাসাহাসি করে আমাকে নিয়ে, বলে আমি নাকি বউয়ের টাকায় চলি, যেটা শুনতে আমার একদমই ভালো লাগে না। আমার বাবুর বুঝে মন খারাপ হয়? আমি বলি কি, তুমি তোমার সব প্রপার্টি আমার নামে করে দাও, তাছাড়া আমার যা তা তো তোমারই। ও বুঝতে পেরেছি, তাহলে তুমি আর কিছুদিন ওয়েট করো, আমি আমার সব কিছু তোমার নামে লিখে দিব। এখন খুশি তো? রাত্রে আসিফকে অন্ধের মতো বিশ্বাস করে সব প্রপার্টি লিখে দেয়। তার কিছুদিন পর আসিফ তার আসল রূপ প্রকাশ করে। রাত্রে বাসায় ঢুকে দেখে আসিফ তার অফিস কলিগ কল্পনার সাথে গভীর চুম্বনে ব্যস্ত। এটা দেখে রাত্রির যেন পুরো দুনিয়াটা উল্টে গেল। আসিফ রাত্রিকে দেখে বলে, ও বেবি, তুমি এসে পড়েছ, ওয়েলকাম। আসিফ বলছে। রাত্রি রেখে গিয়ে কল্পনার গালে কষিয়ে একটা থাপ্পড় মারে। বজ্জাত মেয়ে কথাকার, তো লজ্জা করে না আমার স্বামীর সাথে নোংরামি করতেছিস? কল্পনা কিছু বলতে গেলে আসিফ কল্পনাকে থামিয়ে দিয়ে বলে, তুমি শান্ত হও বেবি, ওকে তো আমি দেখে নিচ্ছি, বলে রাত্রির গালে খুব ভয়ানকভাবে থাপ্পড় মারে। রাত্রি থাপ্পড়ের তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে যায়। আসিফ বলছে, তো সাহস হয় কি করে কল্পনার গায়ে হাত তোলার, ছোট লোকের বাচ্চা?
রাত্রি বলছে, আসিফ তুমি এসব কি বলছো? তুমি আমার সাথে এমন কেন করছো? কেন জানিস না কেন এমন করছি? তুই না জানলেও তোর বাপ জানে বিষয়টা। আসিফের এরকম আচরণ দেখে রাত্রির চোখে যেন অন্ধকার নেমে এলো। রাত্রি বিশ্বাস করতে পারছে না, যাকে এতটা ভালোবাসলো সে তাকে ধোঁকা দিয়েছে। আমার বাবা কি জানে? তুই কি ভেবেছিস তোকে আমি ভালোবাসি তাই বিয়ে করেছি? না, আমি তোর বাবার থেকে বদলা নেওয়ার জন্যই তোকে আমার প্রেমের জালে ফাঁসিয়েছি। আর তুই তো বোকা, সত্য ভালোবাসাকে ত্যাগ করে আমার মিথ্যে ভালোবাসাটাকেই সায় দিলি। তার মানে তুমি আমায় ঠকালে? তুমি কি আমায় সত্যিই ভালোবাসো না? থুক, তোর মতো মেয়েকে আবার ভালোবাসা, যে কিনা অন্যজনের স্ত্রী হয়ে আমার সাথে বিছানায় ফুর্তি করতে পারে, তাকে কি কখনো ভালোবাসা যায়? তোর যোগ্যতা অন্যর বিছানায় শোয়া পর্যন্তই, ভালোবাসায় না, বুঝলি? রাত্রি আসিফের পা ধরে আকুতি করছে, প্লিজ আসিফ, আমাকে তুমি নিজের করে নাও, দেখবে আমি তোমায় সারা জীবন সুখী রাখবো। আসিফ বলছে, একদমই চুপ। তোর মতো নষ্টা মেয়েকে আমি কেন পৃথিবীর কেউ আপন করে নিতে পারবে না। আজ আমি সফল। আশফাক চৌধুরী, আজ আমি আমার অপমানের বদলা নিয়েছি। আসিফের মুখ থেকে নষ্টা শব্দটা শুনে রাত্রির মনে হচ্ছিল তার বুকে কেউ ছুরি দিয়ে আঘাত করেছে। আশফাক চৌধুরী নিচে নেমে দেখে তার মেয়ে কান্না করছে। আশফাক চৌধুরী বলছে, কী রে মা, তুই কাঁদছিস কেন? আশফাক চৌধুরী, তুই ভালো মতোই জানিস ও কেন কাঁদছে। আসিফ বলছে, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে থেকে আমার নাম ধরে ডাকছিস? সরি আশফাক, তুই ভুল বলছিস। এটা তোর বাড়ি ছিল, এখন এটা আমার বাড়ি হয়ে গেছে। আশফাক চৌধুরী বলছে, মানে তুই কি বলতে চাচ্ছিস? রাত্রি আমাকে সব প্রপার্টি লিখে দিয়েছে, সো এখন থেকে এই বাড়ি গাড়ি কোম্পানি সব কিছু আমার। তুই আর তোর মেয়ে তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হ। আশফাক চৌধুরী বলছেন, কেন করছিস তুই এমন? বদলা, আমার অপমানের বদলা নিতে। মনে নেই তোর আমাকে অপমান করে জেলে ভাত খাইয়েছিলি? তোর যত শত্রুতা আমার সাথে ছিল, তাহলে এর মধ্যে আমার মেয়েকে টানলি কেন? আরে তোর মেয়েকেই তো আমার বশীর টোপ বানিয়েছি, না হলে কি আর আমি সফল হতে পারতাম বল? এখন তাড়াতাড়ি তোর এই নষ্টা মেয়েকে নিয়ে বের হয়ে যা আমার বাড়ি থেকে। এই বলে আসিফ আর কল্পনা উপরে চলে গেল। এতদিনের কষ্টের গড়া সম্পত্তি এভাবে কেউ ঠকিয়ে নিয়ে গেল, এটা যেন মানতে পারছে না আশফাক চৌধুরী। রাত্রি বুঝতে পেরে গেছে আসিফ তার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে, শুধুমাত্র তার বাবার কাছ থেকে বদলা নেওয়ার জন্য। রাত্রি এখন বুঝতে পারছে কেউ প্রতারণা করলে কেমন লাগে, কতটা কষ্ট হয়। রাত্রি ভাবছে আসিফের সাথে 4 কি 5 মাসের সম্পর্ক ভামায় তার এত কষ্ট হচ্ছে, তাহলে শুভর সাথে তো প্রায় 8 বছরের সম্পর্ক ছিল। না জানি শুভর কতটা কষ্ট হয়েছে। আসলে আমি নষ্টা, না হলে আমি শুভর পবিত্র ভালোবাসাকে দূরে ঠেলে কীভাবে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলাম। শুভ, তুমি ঠিকই বলেছিলে, একদিন আমি কাঁদবো তোমায় খুঁজবো। তুমি ঠিক শুভ, এখন আমি তোমার ভালোবাসাকে উপলব্ধি করতে পারছি। তুমি কি আমায় মাফ করে দিবে, আবার নিজের করে নিবে? আমি আর তোমাকে কষ্ট দিব না। না না শুভ, কখনো আমায় ক্ষমা করবে না। আমি যে অন্যায় করেছি সেটা ক্ষমার না। এদিকে এসব সহ্য করতে না পেরে রাত্রির বাবা আশফাক চৌধুরী স্ট্রোক করে। বাবার এই অবস্থা দেখে রাত্রি আর কোনো কিছু না ভেবে জলদি হসপিটালে নিয়ে যায়। হাসপাতালে ওটির সামনে বসে বসে চোখের পানি জড়িয়ে যাচ্ছে। একসাথে এতগুলো বড় ধাক্কা সে সহ্য করতে পারছে না। শুভর সাথে করা আচরণের জন্য অনুতপ্ত হচ্ছে প্রতিনিয়ত। ডাক্তার এসে বলল আশফাক চৌধুরীর অবস্থা খুবই খারাপ, বাঁচানো মুশকিল। এ কথা শুনিয়া সহ্য করতে পারে না রাত্রি, সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। রাত্রির জ্ঞান ফিরে সকাল 7টায়। উঠে শুভ তুমি কোথায় বলে চিৎকার দিতে থাকে। নার্সরা ছুটে আসে রাত্রির চিৎকারে। নার্সদের দেখে রাত্রির মনে পড়ে যায় সে এখন হাসপাতালে আছে। বাবা, আমার বাবা কোথায়? বাবা ঠিক আছে তো? নার্সরা নির্সুপ, কি হলো, কথা বলছেন না কেন? আমার বাবা কোথায়? আমাকে আমার বাবার কাছে নিয়ে চলুন। নার্সদের মধ্যে একজন খুব নিচু স্বরে বলল, আপনার বাবা কাল রাত 3টার সময় মারা গেছেন, উনি এখন আর এই দুনিয়াতে নেই। রাত্রে বাবা বাবা বলে চিৎকার করে কেঁদে চলছে। আমাকে আমার বাবার কাছে নিয়ে চলুন। আমার বাবা মরেনি, আমার সাথে রাগ করেছে। আমি বাবার রাগ ভাঙালে আবার বাবা আমাকে বুকে জড়িয়ে নিবে। নার্সরা রাত্রিকে তার বাবার লাশের কাছে নিয়ে যায়। মুখের উপর থেকে সাদা কাপড় উঠিয়ে দিতে রাত্রির সামনে তার মৃত মুখটি উন্মুক্ত হয়ে যায়। রাত্রি দৌড়ে তার বাবার পাশে যায়। এ বাবা উঠো, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। আমি আর কখনো তোমায় কষ্ট দিব না, উঠো প্লিজ বাবা। এদিকে শুভ তার ক্যারিয়ারে সর্বোচ্চ সফলতা পায়। অল্প কিছুদিনই হয়ে ওঠে অনেক বড় বিজনেসম্যান। বাংলাদেশের সেরা 10জন বিজনেসম্যানের তালিকায় শুভর নাম বলা চলে। চারদিকে শুধু তার নাম। আমি আমার কাজে সফলতা পেয়েছি, এবার আর রাত্রির মতো কেউ আমাকে লেভেললেস বলার সাহস পাবে না।
যখনই শুভর এই দিনটার কথা মনে হতো তখনই তার মন একদম ভেঙে যেত। আর যাই হোক, রাত্রি ছিল শুভর প্রথম ভালোবাসা। মিমও কম না, সে তার সবটুকু ভালোবাসা দিয়ে রাত্রির ব্যাপারটা শুভর মন থেকে মুছে দেওয়ার চেষ্টা করত। তাই শুভ 1 মাস পরে রাত্রিকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আব্বু, আমি বিয়ের জন্য প্রস্তুত। 1 মাস পর মিমকে বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। তা বাবা, তুই বিয়ে করার জন্য এতদিন সময় কেন নিলি? আসলে আব্বু, আমি নিজের ক্যারিয়ার করার জন্য এতদিন সময় নিয়েছি। আজ আমি সফল, তাই মিমকে বিয়ে করতে দেরি করতে চাই না। শুভর মুখ থেকে বিয়ের কথা আলমগীর খান আর শাহনাজ বেগম শুনে মুচকি মুচকি হাসে। আর মিম তো লজ্জায় লজ্জাবতী গাছের ন্যায় হয়ে গেছে। রাত্রির জ্ঞান ফিরে দুপুর 2টায়। প্রচুর দুর্বল হয়ে আছে রাত্রি। কাল থেকে কিছু মুখে দেয়নি। একসাথে এত বড় ধাক্কা রাত্রিকে মানসিকভাবে ক্ষতবিক্ষত করে দিয়েছে। একটু পর ডাক্তার এলো, বলল হাসপাতালের সকল বিল পরিশোধ করে লাশ নিয়ে যেতে। ম্যাডাম, আপনাদের বিল এসেছে সব মিলিয়ে 11,29,000 টাকা। তাড়াতাড়ি বিল পরিশোধ করে আপনার বাবার লাশ নিয়ে দাফন করে দেন। মর্গে বেশিক্ষণ রাখলে লাশের ক্ষতি হবে। রাত্রির মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ল ডাক্তারের কথা শুনে। এত টাকা কোথায় পাবে? আমার কাছে তো এখন এত টাকা নেই। আপনাদের পরে টাকা দিলে হবে? কি বলছেন এসব আবল তাবল? পরে টাকা দিবেন মানে কি? আমার কাছে তো এখন এত টাকা নেই। প্লিজ একটু দয়া করুন। দেখুন, পা ছাড়ুন। আমি কিছু করতে পারবো না। আপনি যতক্ষণ না বিল পরিশোধ করবেন ততক্ষণ আমরা আবার আপনার বাবার লাশ আপনাকে দিতে পারবো না। কোত্থেকে যে এসব ফকিন্নিরা আসে! বলে ডাক্তার রাগ মাখা মুখ নিয়ে চলে যায়। রাত্রি এখন বুঝতে পারছে সে কতটা অসহায়। বাবা তো আমার জন্যই মারা গেল। আমি আমার বাবাকে মেরে ফেলেছি। এখন তার লাশটাকেও কি একটু শান্তি দিব না? না না, আমাকে যেভাবে হোক টাকা জোগাড় করতেই হবে। রাত্রি তার মোবাইল, ঘড়ি আর গলায় যে হীরার হারটা ছিল ওটা বেচে দিল। সব মিলিয়ে প্রায় প্রায় 5.5 লক্ষ টাকার মতো জোগাড় করলো। সেগুলো কাউন্টারে জমা দেওয়ার পর আরও প্রায় 6 লাখ টাকার মতো বাকি। তারা জানায়, এখন রাত্রি তোর পাগল প্রায়। কিভাবে এত টাকা সে জোগাড় করবে? আগে রাত্রির কাছে 10 লাখ টাকা কোনো বিষয় ছিল না। হাতের ময়লা ছিল। রাত্রি তো এখন অসহায়, একজন এতিমের মতো, যার নেই কোনো সম্পত্তি, না কোনো আত্মীয় স্বজন। আসিফের বাসার দিকে পা বাড়ায় রাত্রি। রাত্রিকে পাশে আসতে দেখে আসিফ রাগে রাত্রির চুলের মুঠি ধরে বাসা থেকে বের করে দেয়। অনেক আবদার করে রাত্রি, পা ধরে রিকোয়েস্ট করেছে টাকার জন্য। তবুও আসিফ ওকে কোনো রকম সাহায্য করেনি, উল্টো ঘর থেকে বের করে দিয়েছে। রাত্রির এখন নিজের উপর প্রচুর ঘৃণা হচ্ছে। কিভাবে পারলাম শুভর পবিত্র ভালোবাসাকে ছুঁড়ে ফেলে দিয়ে ওই পশুটাকে ভালোবাসতাম। আসলে আমি নষ্টা। আমাকে অন্যর বেডে মানাই, কারো মনে কখনো মানাবে না। না গেলে আমি আমার বাবার লাশটাকে দাফন করতে পারবো না। এখন এসব ভেবে কী লাভ? আমি জানি শুভ আমাকে ভালোবাসে। ও আমাকে ফেরাবে না। আমার বাবার জন্য না হয় কিছু টাকা ভিক্ষা করবো শুভর কাছে। এ ভেবে সোজা শুভদের বাসার দিকে যায়। বিকেলবেলা শুভ বসে আছে সোফার উপর আর ল্যাপটপে কিছু জরুরি কাজ করতেছিল। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। শুভ দরজা খুলে যা দেখলো সেটা দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। শুভ রাত্রিকে দেখছে। রাত্রি শুভর পা ধরে রেখেছে। শুভ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি ঠিকই ছিলে। আরে আরে, কি করছেন আপনি? আমার পা ছাড়ুন, ছাড়ুন বলছি। এদিকে চিল্লাচিল্লি শুনে বাসার সবাই দরজার সামনে উপস্থিত হয়ে গেল। না, আমি তোমার পা ছাড়বো না যতক্ষণ না আমাকে তুমি ক্ষমা করছো। দূর, কে আপনি? আমি তো আপনাকে চিনিই না। ভালো ভালো পা ছেড়ে দিন। শুভ, তুমি তোমার রাত্রিকে চিনতে পারছো না? আমাকে এত ঘৃণা করো? মিম এবার বলে ওঠে, ও আপনি তাহলে রাত্রি? হ্যাঁ, কিন্তু তুমি কে? আর আমার শুভর সাথে এখানে কি করছো? শুভ এবার রাগ আর সামলাতে পারল না। এক ঝটকায় রাত্রির কাছ থেকে নিজের পা ছাড়িয়ে নিল। উনি কে মানে? মিম হলো আমার হবু স্ত্রী। শুভ, তুমি আমাকে ছেড়ে অন্যজনকে বিয়ে করতে পারবে? আপনি যখন করতে পেরেছেন তবে আমি কেন পারবো না? আর সবচেয়ে বড় কথা, আমি মিমকে ভালোবাসি। ঠিকই তো, আমি তোমাকে কিভাবে মানা করব? আমি তো একজন দুশ্চরিত্রা। শুভ, তুমি কি আমাকে একটা সাহায্য করবে? আমি তার বিনিময়ে সারা জীবন তোমার চাকর হয়ে থাকব। শুভ আর এখানে থাকতে পারে না, দৌড়ে উপরে চলে যায়। মিম, ও তো চলে গেল। আপনি আমাকে বলুন, আমি শুভকে বলে দিব। রাত্রে মিমকে তার বাবার আর টাকার কথা জানায়। সব শুনে মিম উপরে গিয়ে শুভকে সব কিছু বলে। মিম শুভকে রিকোয়েস্ট করে যেন সে রাত্রিকে সাহায্য করে। মিম আর শুভ নিচে নেমে দেখে রাত্রি অজ্ঞান হয়ে পড়ে আছে। ওরা দ্রুত রাত্রিকে হসপিটালে নিয়ে যায়। রাত্রিকে শুভ আর মিম হসপিটালে নিয়ে যায়। তবে এটা শুভ ভালোবাসা থেকে করেনি, শুধুমাত্র মানবতার খাতিরে আর মিমের আবদারই করেছিল। মিম বলছে, শুভ, আমি জানি তুমি আমার কথা ফেলবে না। তুমি রাত্রির বাবার লাশটাকে হাসপাতাল থেকে নিয়ে আসো। বেচারি মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে।
শুভ বলছে, দেখো মিম, আমি বেঈমানদের কখনোই সাহায্য করি না। তবু তুমি যখন বলছো, শুধু তোমার কথা রাখার জন্যই আমি যাচ্ছি রাত্রির বাবার লাশ আনতে। এ কথা বলেই শুভ চলে যায়। শুভ গিয়ে হাসপাতালের সকল বিল পরিশোধ করে আশফাক চৌধুরীর লাশ নিয়ে আসে দাফনের ব্যবস্থা করার জন্য। আসলে শুভর প্রথম ভালোবাসা ছিল রাত্রি, তাই একটু মায়া লাগছে, কারণ শুভ তো রাত্রিকে সত্যিকারেরই ভালোবেসেছিল। এদিকে রাত্রির জ্ঞান ফেরার কোনো নামগন্ধ নেই। মিম জানে যে এই রাত্রি তার ভালোবাসার মানুষ শুভকে অনেক কাঁদিয়েছিল, তবুও মিম রাত্রির অনেক যত্ন নিচ্ছে। শুভ আশফাক চৌধুরীর লাশ অ্যাম্বুলেন্সে রেখে মিমের কাছে যাওয়ার জন্য রওনা করে। রাত 4টা বাজে। রাত্রির জ্ঞান ফিরেছে। রাত্রি উঠে দেখে তার পাশে মিম দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। রাত্রে মিম মেয়েটাকে একদমই সহ্য করতে পারছে না। এই অসভ্য মেয়েটা আছে দেখেই শুভ আমাকে ক্ষমা করছে না, না হলে শুভ আমাকে ক্ষমা করে আবার নিজের করে নিত। মন তো চাচ্ছে এখনই এই আপরটাকে গলা টিপে আমি মেরে ফেলি। একে একে বের করছে রাত্রি। শুভ হাসপাতালে আসলো। রুমে ঢুকে রাত্রিকে দেখলো তার দিকে সে আছে করুণ দৃষ্টিতে, যেন এই দৃষ্টি দিয়ে হাজারটা মন গলিয়ে ফেলতে পারবে রাত্রি। কিন্তু শুভর মন এসবে আর গলবে না, আর তাছাড়া গলবেই বা কী করে? বেইমানের দৃষ্টিতে শুধু ঘৃণা ছাড়া আর কিছুই দেখা যায় না। মিম এখনো ঘুমিয়ে আছে দেওয়ালে হেলান দিয়ে। শুভ বলছে, এই মিম, উঠো উঠো, ওনাতে জ্ঞান ফিরেছে। মিম চোখ ডলতে ডলতে দেখে রাত্রি বসে আছে। ও আচ্ছা, সরি, আমি খেয়াল করিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু। শুভ বলছে, ওনাকে সরি বলার কোনো দরকার নেই, তুমি যে এখানে ওনার পাশে ছিলে এটাই তো অনেক বেশি। আর হ্যাঁ, ওনাকে বলো তার বাবার দাফন কাজ সম্পূর্ণ করা দরকার, শেষ দেখা দেখে নিতে। আর কোথায় কবর দিব সেটা তো বললো না। রাত্রিকে উদ্দেশ্য করে বলল। রাত্রির মাত্র খেয়াল হলো তার বাবার কথা। রাত্রি বলছে, আমার বাবাকে কোথায় কবর দিব? আমার তো কোনো জায়গা নেই। শুভ বলছে, কোনো জায়গা নেই কেন? আপনারা এত ধনী মানুষ, আপনাদের তো জায়গা অভাব থাকার কথা না। রাত্রি বলছে, আমি একজন ভিক্ষুকের ন্যায় আমার সব কিছু আসিফ কেড়ে নিয়েছে। জোরে জোরে কান্না করছে রাত্রি। শুভ রাত্রির কথা শুনে কিছুটা কষ্ট পেল, তবে রাত্রিকে সেটা আর বুঝতে দিল না। শুভ বলছে, ও, এই জন্যই তো আপনি আমার কাছে এসেছেন, না হলে এত ধনী একজন মানুষ আমার কাছে কেনই বা সাহায্য চাইবে? আচ্ছা, সমস্যা নেই, ওনাকে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন দিব। এখন চলুন। রাত্রি বলছে, তুমি আমাকে ভুল বোঝো না শুভ, আমার কিছুই দরকার নাই, তাই তো বাধ্য হয়ে তোমার কাছে আমি সাহায্য চাইতে এসেছি। নিচু স্বরে কথাগুলো বলছে রাত্রি। মিম বলছে, রাত্রি চলো এখন। শুভ আর এলাকার কিছু লোক মিলে আশফাক চৌধুরীর জানাজা সম্পন্ন করে। তারপর রাত্রিকে শেষ দেখা দেখিয়ে কবর দেওয়া হয়। রাত্রি তার বাবার কবরের সামনে বসে অনবরত কেঁদেই চলছে। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার জন্যই তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছ, আমাকে তুমি ক্ষমা করে দিও। চিৎকার করে কান্না করছে রাত্রি। রাত্রির এই অবস্থা দেখে শুভ আর মিম দুজনেই অনেক বেশি কষ্ট পায়। শত হোক, মানুষ তো। মিম রাত্রিকে অনেক বুঝিয়ে শুনিয়ে শুভদের বাসায় নিয়ে আসে। শুভ, আমি বলি কি, রাত্রি আজকে থেকে আমাদের বাসায় থাকুক। মেয়েটা বড় অসহায় হয়ে পড়েছে, ওকে একজন মানুষ হিসাবে তুমি অন্তত মাফ করে দাও। শুভ বলছে, তুমি এসব কী বলছো মিম? ওকে আমি 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারি না, আর ও কিনা সারাদিন আমার বাড়িতে আমার সামনে থাকবে। আচ্ছা বাদ দাও না, পুরনো কথা, মেয়েটাকে ওর পাপের ফল তো পেয়েছে, এখন ওকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দেওয়াটাই উত্তম হবে। শুভ বলছে, আমি না হয় মানলাম, কিন্তু বাবা মা, তারা তো কখনোই মানবে না। বাবা মাকে আমি মানিয়ে নিব, তুমি চিন্তা করো না। আচ্ছা, যা ইচ্ছে করো, আমি মানা করব না, কিন্তু মনে রেখো তুমি কিন্তু দুধ দিয়ে কালসাপ পুষতে চলেছ। মিম বলছে, ওকে, এসব বিষয় কিন্তু পরে দেখা যাবে। এভাবেই কিছুদিন কেটে যায়। রাত্রি ওই কয়েকদিনে কিছুটা স্বাভাবিক হয়। মিম সব সময় রাত্রির যত্ন নেয়, আর ওর মনের কষ্ট দূর করার যথাযথ চেষ্টা করে। মিম রাত্রির নিজের বোনের মতোই দেখে, কিন্তু রাত্রি মিমকে শুধুই হিংসা করে। রাত্রি ভাবে, আমি না হয় একটা ভুল করেছি, তাই বলে কি শুভ আমাকে ছেড়ে ওই মেয়েটাকে নিজের করে নেবে? আমি কিভাবে মেনে নিব? না, আমাকে কিছু একটা করতেই হবে। আমার শুভকে আবার আমার নিজের করে নিতে হবে। শুভ আর মিমের বিয়ের আর মাত্র বাকি 20 দিন। মিম রাত্রিকে শুভর অফিসে চাকরি দিতে বলে। শুভ মিমের কথা শুনে চাকরি দিয়ে দেয়। এদিকে রাত্রি শুধু এই চিন্তায় মগ্ন থাকে, কিভাবে শুভ আর মিমের বিয়েটা ভাঙা যায়।
রাতে শুভ ছাদে গিয়ে রাতের ঠান্ডা হাওয়া উপভোগ করছিল। এমন সময় ছাদে আসে। রাত্রি বলছে, শুভ, তুমি এত রাতে ছাদে কি করছো? তোমার মন খারাপ বুঝি? শুভ কোনো কথা বলে না, অন্যদিকে মুখটা ফিরিয়ে নেয়। রাত্রি বলছে, কি হলো, কথা বলছো না কেন? আমার উপর তুমি এখনো রেগে আছো, তাই না? শুভ রাত্রি থেকে দূরে সরে গিয়ে ছাদের অন্য কোনায় দাঁড়ায়। রাত্রিও শুভর পিছনে পিছনে যায়। এটা দেখে শুভ আর ঠিক থাকতে পারে না। সমস্যা কি আপনার? জানেন না আমি আপনাকে একদমই সহ্য করতে পারি না, ঘৃণা করে আমি আপনাকে। প্লিজ চলে যান, আমাকে একা থাকতে দিন। তুমি বললেও আমি তোমার কাছ থেকে দূরে থাকতে পারবো না, কারণ আমি যে তোমায় ভালোবাসি। ভালোবাসা? তাচ্ছিল্যের হাসি দিয়ে বলছে শুভ। ভালোবাসা শব্দটা আপনার মুখে মানায় না মিস রাত্রি চৌধুরী। এই পবিত্র শব্দটাকে আর অপবিত্র করবেন না। বিশ্বাস করো শুভ, আমি তখন একটা ভুল মোহের মধ্যে বাধ্য হয়ে করেছি, তাই তোমার পবিত্র ভালোবাসাকে অপবিত্র করেছিলাম। প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। ক্ষমা তো আমি আপনাকে করেই দিয়েছি, তাই তো এখন আমার বাড়িতে আমার সাথে থাকতে পারছেন। আমি জানি তুমি আমাকে এখনও ভালোবাসো, তাই তো তুমি আমার বিপদে সাহায্য করেছ। এটা কি তোমার ভালোবাসা নয়? ওই হ্যালো, আমি আপনাকে সাহায্য করেছি ভালোবাসা থেকে নয়, শুধুমাত্র মিমের কথা রাখতে। আমি মিমের কথা কখনো ফেলতে পারি না, আমি ওকে অনেক বেশি ভালোবাসি তাই। রাত্রি বলছে, তুমি আমাকে এত সহজে বলে গেলে? চলো না, আমরা আবার আগের মতো সংসার করি। আমাকে দেখে কি আপনার পাগল মনে হয়? আপনার মতো ছলনাময়ীর সাথে যে আমি কথা বলেছি এটাই অনেক বেশি, সংসার তো দূরের কথা। এ বলেই শুভ চলে যেতে নাই, আবারও পিছনে ঘুরে। আর হ্যাঁ, আজকের পর থেকে যেন আমি আপনার মুখ থেকে তুমি শব্দটা না শুনি, আপনি করে বলবেন, কারণ তুমি বলে শুধু আমার ভালোবাসার মানুষই আমাকে সম্বোধন করবে। রাত্রি বলছে, কেন? তোমাকে তুমি করে বলার অধিকার কি আমার নেই? অধিকার? হাসালেন আমায়। তুমি করে বলার অধিকার আপনি অনেক আগেই হারিয়েছেন। রাত্রির ঠায় দাঁড়িয়ে রয়েছে। শুভর প্রত্যেকটি কথা যেন রাত্রির গায়ে সুচ ফুটিয়ে দিয়েছে। আমি জানি শুভ, তুমি আমার উপর এখনও রেগে আসো, কিন্তু আমি হাল ছাড়বো না। আমি তোমাকে আমার করেই ছাড়বো। আগে ওই মিমটার একটা ব্যবস্থা করে নিতে হবে। রাত্রি এতক্ষণ যা বলল শুভ সব কিছু গিয়ে মিমকে খুলে বলে। তোমাকে বলেছিলাম ওকে এ বাড়িতে থাকতে দিও না, আজ বলে ওনাকে আমাকে ভালোবাসে। বাদ দাও তো, হয়তো রাত্রে ওর ভুল বুঝতে পেরে অনুতপ্ত হচ্ছে, তাই তো এসব কথা বলছে। পরে দেখো সব ঠিক হয়ে যাবে। তারপরেও তুমি রাত্রির কাছ থেকে দূরে দূরে থাকবে। কোন সময় তোমার কোন ক্ষতি করে ফেলে তার কোনো ঠিক ঠিকানা নেই, সেই পরে দেখা যাবে। এখন আমার জন্য আইসক্রিম আনো, আমি আইসক্রিম খাবো। মিম শুভর কাঁধে হাত দিয়ে বলছে, এখন রাত 12টার কাছাকাছি বেজে গেছে, এখন আইসক্রিম পাওয়া তো মুশকিল। কালকে আনলে হবে না? নো ওয়ে, এখন বলেছি এখন, কোনো কালকে টালকে হবে না। আচ্ছা, তাহলে আমি যাচ্ছি আর আসছি। শুভর আর কি করার, ভালোবাসার মানুষের আবদার করেছে, আইসক্রিম না এনে কি পারে? দুজনেই আইসক্রিম খাচ্ছে। খেতে খেতে মিমের ঠোঁটের উপরে কিছুটা আইসক্রিমের চকলেট লেগে যায়। শুভ বলছে, আমার এখন কি মন চাচ্ছে জানো? কি মন চাচ্ছে? তোমার ঠোঁটের উপরে লেগে থাকলা চকলেটটা খেতে। মিম খেয়াল করে আসলেই তো তার ঠোঁটের উপরে কিছুটা চকলেট লেগে আছে। মিম হাত দিয়ে মুছে নিতে গেলেই শুভ হাতটা ধরে ফেলে। শুভ বিদ্যুৎ গতিতে মিমের ঠোঁটকে নিজের করে নেয়। মিম তো পুরো অবাক শুভর কাণ্ড দেখে। শুভ এই প্রথম মিমকে ভালোবাসার পরশ দিয়েছে। এদিকে ওদের এই রোমান্টিক কাণ্ড দরজার আড়াল থেকে দেখছিল রাত্রি। রাগে তার গা জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। রাত্রি আর সহ্য করতে না পেরে রাত্রি বলছে, আমি কি আসতে পারি? এমনভাবে বলল যেন সে এখনই এখানে এসেছে। শুভ মিমকে ছেড়ে দেয়। মিম তো যেন লজ্জায় শেষ। আরে আসো না, নিজের বোনের রুমে আসতে আবার এত অনুমতি লাগে? সরি, আমি মনে হয় তোমাদের ডিস্টার্ব করলাম। আরে না, কী যে বলো, আসো, কি বলবে বলো। আসলে আমার না একা একা ঘুমাতে খুব ভয় করছিল, তাই তোমার সাথে আমি ঘুমাতে আসছিলাম। মিম বলছে, আরে এসো এসো, আমিও তো একাই ঘুমাতে কিছুটা ভয় পাই, ভালোই হলো তোমাকে পেয়ে। শুভ তো রাগে ওখান থেকে উঠে চলে যায়। শুভ বলছে, শাকচুন্নি খাটাস, তোর আবার ভয় করে? তুই তো নিজেই ভূতনি, দিলি তো আমার ভালোবাসার 12টা বাজিয়ে। আমি জানি এটা তুই ইচ্ছে করেই করেছিস। পরদিন সকালে চিৎকারের শব্দে শুভর ঘুম ভেঙে যায়। শাহনাজ বেগম শুভ শুভ বলে চিৎকার করছে। শুভ দৌড়ে নিচে যায়। নিচে গিয়ে যা দেখে তা দেখে শুভর মাথা ঘুরতে লাগলো। মিম সিঁড়ি থেকে পিছলে পড়ে গেছে, মাথা থেকে অনেক রক্ত বের হচ্ছে। শুভ তাড়াতাড়ি নেমে মিমকে ধরে, নিজের পরনে থাকা টি শার্ট খুলে মিমের মাথা বেঁধে দেয়, তারপর হাসপাতালে নিয়ে যায়। শুভর বাবা বাদে সকলেই শুভর সঙ্গে হসপিটালে যায়। শুভ মূর্তি হয়ে যেন দাঁড়িয়ে আছে। কি থেকে কি হয়ে গেল শুভ ভাবতেই পারছে না।
কিছুক্ষণ পর ডাক্তার আসলো। শুভ কাতর গলায় মিমের অবস্থা কি জানতে জিজ্ঞেস করলো ডাক্তারকে। রোগীর অবস্থা বেশি খারাপ না, কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে পারে। আর তাছাড়া রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই 2 ভাগ ও প্লাস রক্ত দরকার। আপনাদের মধ্যে কারো যদি থাকে বলুন। আমার ও পজিটিভ রক্ত, আমি দিব রক্ত আমার ভালোবাসার মানুষকে। শুভ চলে যায় রক্ত দিতে। মিম বেঁচে যাওয়াতে একজনের মনে অনেক কষ্ট হয়। মিমের জ্ঞান ফিরলে শুভকে তার পাশে দেখতে পায়। চিন্তা মুখটা শুকিয়ে গেছে পুরো। তোমার এই অবস্থা কেন? আমি একদম ঠিক আছি। দেখে তো মনে হচ্ছে সারাদিন মুখে কিছুই দাওনি। তোমার এই অবস্থা দেখে খাবার আমার গলা দিয়ে ডুববে না মিম? হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমারও খুব খিদে পেয়েছে। তুমি প্লিজ খাবার নিয়ে আসো আমাকে। আজকে আমি তোমাকে খাইয়ে দিব, আর তুমি আমাকে খাইয়ে দিবা। মিমের কথা শুনে শুভ মুচকি হেসে দিল। শুভ চলে গেল খাবার নিয়ে আসতে। তারপর তারা দুজন দুজনকে খাইয়ে দিল। এসব দেখে রাত্রির গায়ে যেন আগুন জ্বলছে। 6 দিন পর শুভরা মিমকে নিয়ে বাসায় আসলো। মিম, তোমার এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো, একটু খুলে বলবে? মিম বলতে শুরু করলো। আমি ঘুমিয়েছিলাম, রাত্রি আমাকে ডাক দিল, বলল এখন নাকি আমাকে নিয়ে বাগানে যাবে। আমিও আর মানা করিনি, তাই ফ্রেশ হয়ে রাত্রির সাথে বেরিয়ে পড়লাম। তারপর শ্রেণীর কাছে আসতে রাত্রি আমাকে বলল ওনাকে ওর ফোনটা বলে রুমে রেখে এসেছে। আমাকে যেতে বলে ও রুমে চলে গেল। আমিও সামনের দিকে পা বাড়ালাম। 2-3 সিঁড়ি যাওয়ার পর পায়ের নিচে জায়গাটা অনেক পিচ্ছিল মনে হলো। আমি আর তাল সামলাতে না পেরে নিচে পড়ে যেতে লাগলাম। ভাগ্যিস রেলিংটা দূরে ছিলাম, নয়তো মনে হয় আমি আর বেঁচেই ফিরতে পারতাম না। শুভর কেন জানি না মনে হচ্ছে এই ঘটনায় রাত্রির কোনো না কোনো হাত আছে। শুভ যা ভাবছে তাই যদি হয়ে থাকে, তাহলে রাত্রিকে মেরে ফেলবে শুভ। শুভ খোঁজ লাগানো শুরু করে এই ব্যাপারে, কারো কাছ থেকে কিছু জানতে পায় না। শেষে শুভ রোজিনা খালার কাছে যায়। রোজিনা হলো শুভদের বাড়ির কাজের লোক। প্রথমে রোজিনা কিছু বলতে পারে না, পরক্ষণে রোজিনা বলে উঠল, বাবা শুভ, একটা কথা বললাম, রাগ করিও না। আরে না, রাগ করবো কেন, নির্ভয়ে বলেন। তোমাকে বাড়িতে যে একটা নতুন সিমড়ি আইছে না, ও কিন্তু সুবিধার না। আমার মনে হয় মিমামনির এই দুর্ঘটনার পিছনে ওনার হাত আছে। কিভাবে বুঝলেন? আসলে কালকে রাইতে তারা অনেকবার দেখছে রান্না করে ঘোরাঘুরি করতে, আর সকালে আইসা আমি দেখি সয়াবিন তেল অনেক কমে গেছে। আমি তখন বুঝতে পারি নাই। আর সকালে আপনারা মিম্মামনিরা হাসপাতালে নিয়ে যাওয়ানোর পর সে আবার আইছিল। আয়সা যেখানে মিম্মামনি পিচ্ছিল খেয়ে পড়ছিল সেখানে ভিজা কাপড় দিয়ে মুছে দিছে। আমি তো অবাক হয়ে যাই যে এত বড় লোকের মাইয়া হঠাৎ মুছামুছি শুরু করলো কেন। শুভ এখন বুঝতে পেরেছে কে করেছে এই কাজ। শুভর মন চাচ্ছে এখনই রাত্রি মেয়েটাকে গলা টিপে মেরে ফেলতে। আরও বেশি শিওর হওয়ার জন্য আমাকে সিসিটিভি ফুটেজ দেখা দরকার। শুভদের বাসায় যে সিসিটিভি আছে সেটা শুধু শুভ আর তার আব্বু ছাড়া কেউ জানে না। শুভ সিসিটিভি ফুটেজে একদম স্পষ্ট দেখতে পারছে সকাল 6টা বেজে 17 মিনিটে রাত্রে একটা হলুদ ক্যান থেকে তেল জাতীয় কিছু জিনিস শ্রেণীতে ঢেলে লেপটে দিচ্ছে। রাত্রির এই জঘন্যতম কাজ দেখে শুভর মাথা 100 ডিগ্রি সেলসিয়াসে পড়তে থাকে। শুভ আর দেরি না করে একটা চিৎকার দিয়ে সবাইকে ড্রয়িং রুমে ডাকে। সবাই আসছে। শাহনাজ বেগম মিমকে হুইল চেয়ারে করে নিয়ে আসছে। রাত্রিও আসছে। কি হলো শুভ, এত রাতে সবাইকে ডাকলে কেন? চুপ, একদম চুপ। সবার সামনে শুভ সিসিটিভি ফুটেজটা চালু করে। ভিডিওটা দেখে রাত্রি ঘামতে শুরু করে। রাত্রি মনে মনে বলে, এই বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে আমি তো জানতামই না, এখন মনে হয় ধরা খেয়ে গেলাম। সবাই ভিডিওটা দেখে রাত্রির দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। শুভ গিয়ে রাত্রির গালে একসাথে 10-12টা থাপ্পড় মারে। থাপ্পড়ে তাল সামলাতে না পেরে রাত্রি নিচে পড়ে যায়। তো সাহস তো কম না, আমার কলিজায় আঘাত করার চেষ্টা করছিস? তুই কেন করলি এমন বল? আমি তো ওকে তোমার পাশে মানতে পারবো না। আমি যে তোমায় ভালোবাসি, তুমি শুধুই আমার। রাত্রির কথা শুনে শুভ আর নিজেকে ঠিক রাখতে পারে না। শুভ এবার রাত্রিকে লাথি মারতে যায়। আলমগীর খান কোনো মতে শুভকে থামায়। কি করছিস কি শুভ? তুই যদি এখন ওকে মারিস, তারপর যদি ওর কিছু হয়ে যায় তাহলে তোর ঝামেলায় পড়তে হবে। আমি পুলিশকে খবর দিচ্ছি। এই নোংরা মেয়েটাকে যা শাস্তি দেওয়া তা আইনের লোকরাই দিবে। শুভ বলছে, বাবা আমি ওকে ছাড়বো না। ও কি করে পারলো আমার ভালোবাসার মানুষটার ক্ষতি করতে? আমি ওকে মেরে ফেলবো। আলমগীর বলছেন, তোর কিছু করতে হবে না বাবা। ওই, তুই কি করে পারলি ওর ক্ষতি করতে? তুই কি একবারও তোর বিবেকে বাঁধলো না? আরে যে মেয়েটা তোর এত এত বড় বিপদে নিঃস্বার্থভাবে সাহায্য করেছে, তুই তাকে শেষ পর্যন্ত মেরে ফেলতে চেয়েছিলি? বিশ্বাস করো শুভ, আমি তোমাকে ভালোবাসি দেখে এটা করেছি। তবুও কি তুমি আমার ভালোবাসা উপলব্ধি করতে পারছো না? শুভ বলছে। রাত্রের মুখ শক্ত করে চেপে ধরে বলছে, চুপ। আমি তোর নোংরা মুখ থেকে ভালোবাসা শব্দটা শুনতে চাই না। আর তোকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম, তার বদলে তুই দিয়েছিলি ধোকা। আর মিম তোকে এত সাহায্য করলো, তার বিনিময়ে তুই মিমকে মৃত্যু উপহার দিতে চেয়েছিলি। আচ্ছা তুই কি মানুষ?
রাত্রি বলছে, আমি এত কিছু বুঝি না, আমি শুধু তোমায় ভালোবাসি। প্লিজ তুমি আমাকে আবার ভালোবাসার সুযোগ দাও। আমি কথা দিলাম তোমাকে সারা জীবন আমি সুখে রাখবো। সুখ? সুখ তুই রাখবি সুখে, বলে রাত্রির মুখে থুতু দিল। আসলে মানুষ যে এতটা খারাপ হতে পারে আমি তোকে না দেখলে জানতেই পারতাম না। আগে তাও তোর উপর একটু মায়া হতো, এখন তো তোর আওয়াজ শুনতে আমার ঘৃণা লাগে। সে তোমার যাই লাগুক, তোমাকে পেতে হলে যদি আমাকে এর চেয়ে খারাপ হতে হয় তাহলে আমি তাও হতে রাজি। তুই আর খারাপ হওয়ার সময় পাবি না। তোকে যদি আজীবন জেলের ভাত না খাইয়েছি তাহলে আমার নামও শুভ না। মিম রাত্রির কথা শুনে পুরোই অবাক। মিম বলছে, ছি, আমি তো ওকে নিজের বোন মনে করেছিলাম, আর ও কি না এমন একটা জঘন্য কাজ করলো আমার সাথে। শুভ তো ঠিকই বলেছিল, আমি দুধ দিয়ে কালসা পুষেছিলাম এতদিন। আলমগীর খান পুলিশকে ইনফর্ম অলরেডি করে দিয়েছে, আর কিছু সময়ের মধ্যে পুলিশ চলে আসবে। শুভ বলছে, তুই আর 1 মিনিটও আমার বাসায় থাকতে পারবি না, আর কখনো যদি তোকে আমার সামনে পাই তাহলে তোকে আমি গলা টিপে মেরে ফেলবো বলে দিলাম। ছি, লেভেললেস কোথাকার। রাত্রি বলছে, তুমি যাই করো না কেন, তোমাকে আমি আমার করেই ছাড়বো। পুলিশ এসে পড়েছে, রাত্রিকে তারা থানায় নিয়ে গেল। রাত্রে যাবার সময়ও বলে গিয়েছে, শুভ আমি আবারও আসবো। আরে যা যা। রাত্রি এখন জেলে রয়েছে, অনেক কষ্ট হচ্ছে তার এখানে। সে কখনো ভাবেইনি যে তারও একদিন জেলে থাকতে হবে। রাত্রি বলছে, শুভ তুমি ওই মিমের জন্য আমাকে এই জেলে বন্দি করতে একটুও ভাবলে না তাই না? আমি তো এইসব তোমার জন্যই করেছিলাম। তোমায় ভালোবাসা কি আমার ভুল ছিল? সব কিছু ওই মিম মেয়েটার জন্যই হয়েছে। আমি ওকে ছাড়বো না। তুমি তো কিছুদিন পর মিমকে বিয়ে করবে, বিয়ে করার সমস্যা নেই, আমি তারপরও তোমাকে আমার করবই। একে একে কথাগুলো বলছে রাত্রি। মিম, তোমাকে আমি বলেছিলাম ওই অমানুষটাকে বাসায় রেখো না, দেখলে তো কি হলো। শুভ আমি সত্যি বুঝতে পারিনি ও যে এতটা ভয়ানক। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি একবার ভাবো, যদি সেদিন তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কাকে নিয়ে বাঁচতাম, আর নিজেকে ক্ষমাই বা কী করে করতে পারতাম। আচ্ছা এখন বাদ দাও এসব, আমরা বরং এখন আমাদের বিয়ে নিয়ে আলোচনা করি। কোথায় শপিং করব, তুমি কি কালারের পাঞ্জাবি পরবা বিয়ের দিন, আর আমি কী রকম সাজবো ইত্যাদি ইত্যাদি। শুভর মাথায় হাত দিয়ে বলছে, না, আগে ওই রাত্রিকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব, তারপর আমাদের বিয়ে। শুভ রাত্রির নামে একটা জোরালো মামলা করে। যেহেতু শুভ অনেক বড় বিজনেসম্যান, তাই রাত্রির বিচার কার্য খুব তাড়াতাড়ি শুরু করা হয়। রাত্রিকে আজ কোর্টে নিয়ে এসেছে। আজ রাত্রির নামে করা মামলার রায় দেবে আদালত। আদালত সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে রাত্রিকে অ্যাটেম্পট টু মার্ডারের দায়ে 1.5 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। শুভ আজ অনেক বেশি খুশি, কারণ তার সবচেয়ে ঘৃণার মানুষটা আজ তার পাপের ফল পেয়েছে। আদালতের রায় শোনার পর রাত্রির পা থেকে যেন মাটি সরে যায়। রাত্রি কোনোভাবেই মানতে পারছে না তাকে আরও 1.5 বছর ওই বন্ধ আবদ্ধ জেলে থাকতে হবে। এই কয়দিন থেকে রাত্রির অবস্থা যেন নাজেহাল। রাত্রি শুভকে ডাক দেয় শেষবারের মতো কথা বলার জন্য। শুভ, তুমি এতটা নির্দয় হতে পারলে? তুমি না আমাকে ভালোবাসতে? শুভ বলছে, হ্যাঁ আমি নির্দয়, কারণ দয়া মানুষের সাথে দেখাতে হয়। কোনো বিষাক্ত কালসাপের সাথে দয়া দেখানো নেহাত বোকামি ছাড়া আর কিছুই নয়। ঠিক আছে, তবে তুমিও মনে রেখো, আমি বেঁচে থাকতে মিম আর তোমাকে ভালোভাবে থাকতে দিব না। তোমাদের আলাদা আমি করবই করব। তুমি আমার না হলে আর কারোই হবে না। আরে যা যা, দেখব তুই কী করতে পারিস। রাত্রে জেলে এসেছে আজ প্রায় 15 দিন। তার মানে হলো আজ মিম আর শুভর বিয়ে। এটা ভেবে রাত্রের কলিজা কেঁপে উঠল। এদিকে শুভ আর মিমের বিয়েটা খুব ধুমধাম করেই হলো। আলমগীর খান খুবই খুশি আজ। সে তার পছন্দের মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে পেরেছে। বাকি সবাইও অনেক বেশি খুশি। মিম আর শুভ দুজনেই আজ অনেক খুশি। মিম বসে আছে বাসর ঘরে বসেছে। শুভ আস্তে আস্তে ঘরে ঢুকলো। মিম শুভকে আসতে দেখে বিছানা থেকে উঠে মাথা নত করে শুভর পায়ে সালাম করলো। আরে আরে কি করছ? কারোর সামনে মাথা নত করা ঠিক না, মুখে সালাম দিলেই তো হয়। তারপর শুভ মিমকে নিয়ে খাটের উপর বসলো, মুখের উপর থেকে গোমটা সরিয়ে দিল। তারপর আর কি, তারা তাদের নতুন জীবন শুরু করলো। 1 বছর হয়ে গেল শুভ আর মিমের বিয়ের। খুব সুন্দরভাবে কাটছে শুভ আর মিমের জীবন। আজকের দিনটা শুভর কাছে অনেক বেশি স্পেশাল, কারণ একটা খুব ভালো খবর দিয়েছে মিম তাকে। মিম বলছে, শুভ আজকে থেকে আমাদের বাবুর জন্য জামা কাপড় কেনা শুরু করো। লজ্জা মাখা গলায় বলল, বাবু মানে? মানে হলো তুই বাবা হতে চলেছিস। কি সত্যি? খুশিতে শুভর মনটা ভরে গেল। শাহনাজ বেগম বলছেন,
হুম, তুই তো অফিসে ছিলি। সকালে মিম মাথা ঘুরিয়ে পড়ে যায়। তারপর ডাক্তার এসে চেক আপ করে বলল মিম মা হতে চলেছে। যাক, এতদিনে আমাদের নাতি নাতনি নিয়ে খেলা করার স্বপ্নটা অন্তত পূরণ হতে চলেছে। শুভর কাছে যেন এখন নিজেকে সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে। এদিকে জেলে থেকে রাত্রি আস্তে আস্তে অনেক হিংস্র হয়ে পড়েছে। জেলের প্রতিটা দিন যেন তার কাছে জাহান্নামের মতো মনে হয়। তার অবশ্য কারণও আছে। কারণটা হলো রাত্রিতে জেলে যে জেলার দায়িত্বে আছে সে অনেক দুশ্চরিত্রের। রাত্রিকে প্রতিনিয়ত শাস্তির ভয় দেখিয়ে দর্শন করেই যাচ্ছে। রাত্রি কোনো প্রতিবাদ করতে পারছে না, কারণ তার কথা কেউ বিশ্বাস করবে না। রাত্রি তার এই অবস্থার জন্য মিমকে দায়ী করছে। মিম যদি না থাকতো শুভ লাইফে, তাহলে শুভ আমাকে আবার নিজের করে নিত। কিন্তু ওই মিমটার জন্যই শুভ আমাকে দূর করে দিয়েছে। ওর জন্য আমি আজ এই জাহান্নামে বন্দি। আমি ওকে ছাড়বো না। একবার জেল থেকে বেরিয়ে নেই, তারপর তোর জীবন আমি শেষ করে দেব মিম। মিমের প্রেগনেন্সির আজ 6 মাস পূর্ণ হলো। শুভ সবসময় মিমের পাশে পাশে থাকে আর মিমের যত্ন নেয়। এদিকে রাত্রি জেল থেকে ছাড়া পায়। রাত্রির এখন একটাই লক্ষ্য, মিমকে শেষ করা। রাত্রি খুবই একটা বাজে প্ল্যান করে মিমকে মারার আর শুভকে নিজের করার জন্য। জেল থেকে থেকে একটা মেয়ে গ্যাংস্টারের সাথে পরিচয় হয় রাত্রির। রাত্রি এখন তারই হয়ে কাজ করে। রাত্রে মিম আর শুভর প্রত্যেকটা মুভমেন্ট ফলো করে। সে সুযোগ খুঁজতে থাকে কবে সে মিমকে একা পাবে। একা পেলেই মিমকে কিডন্যাপ করে নেবে। শুভ আজ মিমকে নিয়ে কিছু টেস্ট করাতে এসেছিল। আর মাত্র 1 মাস পরে রাত্রি ডেলিভারি। ভাবতেই ভালো লাগছে শুভর কাছে। শুভ আর মিম টেস্ট করে হসপিটাল থেকে বের হলো। যেই না গাড়ির সামনে গেল, অমনি একটা ছোট ছেলে শুভকে পিছন থেকে ডাক দেয়। ভাইয়া। হ্যাঁ, কি বলো? আপনাকে না আমার আপু ডাকছে। আপনার সাথে তার জরুরি কথা আছে। কে তোমার আপু? আর আমাকে বা ডাকছে কেন? কেন ডাকছে তা তো আমি জানি না। আপনি প্লিজ একটু আসুন। শুভ মিমকে গাড়িতে বসিয়ে দিয়ে ছেলেটির সাথে চলে যায়। শুভ চলে যাওয়ার পরে কিছু লোক এসে মিমকে গাড়ি থেকে তুলে নিয়ে যায়, মানে কিডন্যাপ করে। শুভ ছেলেটির সাথে যাচ্ছে। ছেলেটি একটি গাড়ির কাছে এসে গাড়ির লুকিং গ্লাসে টোকা দেয়। টোকা দিয়ে ছেলেটা চলে যায়। তারপর লুকিং গ্লাসটা খুলে যায়। শুভ দেখে আর কেউ নয়, রাত্রি। রাত্রিকে দেখে শুভর মেজাজটাই যেন গরম হয়ে গেছে। কেমন আছে শুভ? সেটা তোর মতো মানুষের না জানলেও হবে। এখন বল আমাকে কেন ডেকেছিস? এমনিতেই ডেকেছি। তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল তাই। আমার কাছে এত ফালতু সময় নেই যে তোর সাথে আমি কথা বলবো। শুভ চলে যেতে চায়। এমন সময় রাত্রি শুভকে ডাক দেয়। শুভ, এখন যদি যেতে চাও তাহলে যেতে পারো। তবে মনে রেখো, একটু পর তুমি আমার কাছে আমার সাথে কথা বলার জন্যই ব্যাকুল হয়ে যাবে। আমাকে কি পাগলে পেয়েছে যে তোর সাথে কথা বলবো আমি? শুভ চলে যায়। গাড়ির সামনে আসতে দেখে গাড়ির দরজা খোলা। ভিতরে মিম নেই। এটা দেখে তো শুভ খুব চিন্তায় পড়ে যায়। এই অবস্থা নিয়ে মিম কোথায় যেতে পারে? আধ ঘন্টা ধরে মিমকে খুঁজে চলেছে শুভ, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। রাস্তায় চিল্লিয়ে চিল্লিয়ে মিম বলে চিৎকার করে ডাকছে। সবাই শুভর দিকে তাকিয়ে আছে আর পাগল মনে করছে। এমন সময় শুভর ফোনে একটা কল আসে। শুভ দেখে অচেনা নাম্বার, তবুও ফোনটা রিসিভ করে। হ্যালো। ওপাশ থেকে খুব জোরে হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে। কি, মিমকে খুঁজছ? অবশ্য খুঁজে কোনো লাভ নেই, ও তো এখন আমার কাছে। উত্তর বাচ্চা, তুই আমার মিমকে কোথায় রেখেছিস বল? মিমের কিছু হলে কিন্তু আমি তোকে ছাড়বো না। এত হাইপার হচ্ছ কেন? আমি তো আর ওর কোনো ক্ষতি করিনি এখনো, শুধু তো একটু বেঁধে রেখেছি। আমার মিমকে তুই ছেড়ে দে প্লিজ। তুই যা চাইবি আমি তোকে তাই দিব। এই তো, তুমি লাইনে এসেছ। আমি যা চাইবো তুমি আমাকে তাই দিবে, না হলে তোমার মিমকে আমি অন্য দুনিয়ায় পাঠিয়ে দিব। আরে ও এখন প্রেগনেন্ট। এই অবস্থায় তুই ওকে কষ্ট দিস না দয়া করে। তুই না একজন মেয়ে, তোর কি কোনো দয়া মায়া নেই? রাত্রি বলছে দয়া মায়া? আমাকে এতদিন অন্ধকার জেলে আটকে রেখেছিলে, তখন কি তোমার দয়া মায়া ছিল না আমার প্রতি? শুভর পকেটে আরেকটি ফোন ছিল। সেই ফোন দিয়ে শুভ রাত্রির সাথে কথা বলা অবস্থায় পুলিশে চাকরিরত তার বন্ধু রাহাতকে একটা মেসেজ দিল। মেসেজে বলে এই নাম্বারটা ট্র্যাক করে এখন কোথায় আছে সেটা শুভকে জানাতে। রাত্রি, তোমাকে জেলে পাঠানো হয়েছে তোমার অন্যায়ের জন্য, সেটা কি তুমি ভুলে যাচ্ছ? এত কিছু আমি বুঝি না। তুমি আগে আমার ডিমান্ড পূরণ করো, তারপর আমি মিমকে ছেড়ে দিব। ওকে ওকে, বলো তুমি কি কি চাও? তুমি আমাকে আজই বিয়ে করবে, তারপর মিমকে তুমি ডিভোর্স দিবে, বুঝেছ? ছি, তোকে করব আমি বিয়ে? সেটা কখনোই সম্ভব না। তাহলে মিমকে আর জিন্দা দেখা লাগবে না।
এই না না, তুই ওর কোনো ক্ষতি করবি না, আমি রাজি আছি। বল কোথায় আসতে হবে? এই তো আমার সোনা বাবুটা, আমার কথায় রাজি হয়েছ। আধা ঘন্টা পর তোমাকে একটা জায়গার ঠিকানা দিব, তুমি সেখানে চলে আসবে, বুঝেছ? হুম, বুঝেছি। এর মধ্যে যেন আমার মিমের কোনো ক্ষতি না হয়। ওসব তো আমার ভাবতে হবে না, দরকার পড়লে একটা জামাই আদরও করব। রাত্রে ফোনটা কেটে দিলে মিমের চুলের মুঠি ধরে বলছে, ওই, তোর দিন শেষ। শুভ আজ আমাকে বিয়ে করবে। ভাবতে আমার আনন্দ লাগছে। তোর জন্য আমার শুভ আমাকে ওই জেলে বন্দি করে রেখেছিল। তোকে আমি কি করে এত সহজে ছাড়বো বলতো? মিম থুতু ফেলছে। তোকে আমি নিজের বোন ভেবেছিলাম। তুই যে এতটা নিচু টাইপের একটা মেয়ে, তা আমি আগে জানতাম না। রাত্রি মিমের গালে কষিয়ে একটা থাপ্পড় মারে। তুই আমাকে মার আর যাই করিস না কেন, তবে বলে রাখি, আমি বেঁচে থাকতে শুভ কখনোই তোকে বিয়ে করবে না। রাত্রি বলছে যদি এমনই হয় তোকে মেরে দিব, তাহলে তো শুভ আমাকে বিয়ে করবে। কি বলিস? রাত্রির কথা শুনে মিম ঘৃণায় চুপ করে আছে। এদিকে শুভকে রাহাত জানায় যে কলটা মোহাম্মদপুর থেকে করা হয়েছে, জীবনমুখী গোডাউনের আশেপাশেই। শুভ একটা প্ল্যান বানায়। রাত্রি যেহেতু আমাকে আধ ঘন্টা পর ঠিকানা দিবে বলেছিল, আমরা তো ঠিকানাটা পেয়েই গেছি। রাহাত বলছে, হ্যাঁ, তাহলে আমরা যদি এখনই ওখানে পৌঁছে যাই, তারা তো অপ্রস্তুত থাকবে। ঠিক এই সুযোগটাই আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, বুদ্ধিটা কিন্তু খারাপ না, তাহলে চল আমরা এটাই করি। রাহাত সহ আরও কিছু পুলিশ রওনা দিল মোহাম্মদপুরের উদ্দেশ্যে। 10 মিনিটের মধ্যে পৌঁছে গেল মোহাম্মদপুর জীবনমুখী গোডাউনে। তারা গোডাউন থেকে একটু দূরে গাড়ি পার্ক করে, যাতে রাত্রিরা তাদের অবস্থান বুঝতে না পারে। শুভর মোবাইলে একটা মেসেজ আসে, দেখে রাত্রির ঠিকানা পাঠিয়েছে। সাথে লিখেছে, পুলিশ সাথে করে নিয়ে আসলে মিমকে আর জীবিত দেখতে হবে না। শুভ চিন্তায় পড়ে গেছে, এখন কি করা যায়। কিছু সময় ভেবে একটা প্ল্যান বানায় শুভ। শুভ বলছে, রাহাত, একটা কাজ করি। আমি প্রথমে যাই রাত্রির কাছে, তারপর ওকে আমার কথায় বুলিয়ে বালিয়ে রাখি, যাতে তোরা যখন আসবি তখন রাত্রিও অপ্রস্তুত থাকে, বুঝলি? কথাটা তো মন্দ বলিসনি, তাহলে তুই যা। আর আমরা কখন ভিতরে ঢুকবো সেটা তো বললি না। তাহলে শোন, আমরা ফোনে একজনের সাথে একজন কানেক্টেড থাকবো। যখন শুনবি আই আই বলে চিৎকার করছি, তখনই তোরা এসে ওদেরকে ঘিরে ফেলবি। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে। শুভ ভিতরে চলে যায়। শুভকে আসতে দেখে রাত্রি অনেক জোরে জোরে হেসে ওঠে। এত তাড়াতাড়ি এসে পড়েছো তুমি? যাক, ভালোই হলো। এখন বিয়ে করার জন্য তাহলে প্রস্তুত হয়ে যাও। শুভ বলছে, আমি তোমাকে বিয়ে করব, তার আগে আমার মিমকে এখান থেকে মুক্ত করো তুমি। রাত্রি বলছে, মুক্ত তো করবই, আগে আমাদের বিয়েটা হোক। ওই কাজী সাহেব, আপনি আপনার বিয়ের কাজ শুরু করেন। দাঁড়াও, তুমি আবেগে মিমকে ছেড়ে দাও, তারপর আমি বিয়ে করব, নয়তো তোমাকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। রাত্রি তার সাথী তমাকে দিয়ে মিমের গলায় ছুরি ধরায়। শুভ বলছে, ওই হারামের বাচ্চা, স্যার মিমকে, তুই কি মানুষ? আরে মিম এখন গর্ভবতী, আর এই অবস্থায় তুই ওকে কিভাবে এত কষ্ট দিচ্ছিস? রাত্রি বলছে, এত কিছু বুঝি না। তুমি যত তাড়াতাড়ি আমাকে বিয়ে করবে, তত তাড়াতাড়ি মিমি কষ্ট থেকে মুক্তি পাবে। আচ্ছা, আমি রাজি। তুমি আগে মিমের গলা থেকে ছুরিটা নামাতে বলো। ওকে তমা, তুই ছুরিটা নামা ওর গলা থেকে। মিম বলছে, প্লিজ শুভ, আমাকে বাঁচাও, আমার না ভীষণ ভয় করছে। শুভ বুঝে গেছে এখনই রাহাতকে ভিতরে আসতে বলতে হবে। শুভ বলছে, আয় আয়, তোকে বিয়ে করব। রাহাতও বুঝে গেছে শুভ ভিতরে যেতে বলেছে। রাহাত এবং তার সাথীরা ভিতরে গিয়ে রাত্রিদেরকে চারদিক থেকেই ঘিরে ফেলল। রাহাত বলছে, তোমরা আর পালাতে পারবে না, বুঝেছ? এখন আত্মসমর্পণ করাই তোমাদের জন্য ভালো হবে। এভাবে পুলিশ তাদেরকে ঘিরে ফেলেছে দেখে রাত্রে চমকে গেল। রাত্রের দলের লোকেরা বুদ্ধি আটকাতে লাগলো কিভাবে এখান থেকে পালানো যায়। শুভ বলছে, কি বিয়ে করবি না? তোকে না বলেছিলাম আমি পাগল হলেও তোকে বিয়ে করব না। দেখলি তো, সেটাই হলো। এখন আবারও জেলে যা। শুভ গিয়ে মিমের শরীর থেকে দড়িগুলো খুলতে লাগলো। রাত্রে নিজের হাত পিছনে নিয়ে বলতে লাগলো, ও, তুমি তো ভালোই হুঁশিয়ার। তুমি কি ভেবেছ তুমি আমাকে আবারও জেলে পাঠিয়ে মিমকে নিয়ে সুখে থাকবে? কখনো না। তুমি আমার না হলে সমস্যা নেই, তবে তুমি অন্য কারো হতে পারবে না। বলে পিছন থেকে গানটা সামনে এনে মিমের দিকে তাক করে গুলি ছোড়ে। শুভ কোনো রকমে মিমকে আগলে ধরে, যাতে মিমের গায়ে গুলিটা না লাগে। রাত্রি চোখ খুলে দেখে গুলিটা শুভর পিঠে লেগেছে, আর শুভ মাটিতে শুয়ে কষ্টে কাতরাচ্ছে। রক্তে ভেসে যাচ্ছে পুরো ফ্লোর। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে রাহাত রাত্রিকে বাধা দিতে আর পারল না। রাহাত তাড়াতাড়ি গিয়ে শুভকে ধরে। একে তো মিম প্রেগনেন্ট, তার উপর শুভর এই অবস্থা দেখে মিম যেন সেন্সলেস হয়ে পড়ে যায়।
রাত্রি ঠায় দাঁড়িয়ে আছে, ওর হাত কাঁপছে। ও যেন বিশ্বাস করতে পারছে না যে শুভকে শেষ পর্যন্ত আমার হাতেই মরতে হলো। কী দোষ ছিল শুভর? চোখ ভিজে যাচ্ছে রাত্রির। কনস্টেবলরা যে রাত্রিকে ধরতে যাবে তখনই তমা একটা ধোঁয়ার বোমা ছুড়ল পুলিশদের সামনে। পুলিশের সামনে এখন সব কিছু ধোঁয়া হয়ে গেল। এই সুযোগে তমা গিয়ে তাড়াতাড়ি রাত্রিকে টেনে নিয়ে গাড়িতে বসালো। তারপর গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ধোঁয়া শেষ হতেই দেখে রাত্রিসহ তাদের গ্যাংয়ের সবাই পালিয়ে গেছে। আরে ওদের ধরা লাগবে না, ওদেরকে পরে দেখে নিব, আগে আমার বন্ধুকে বাঁচাতে হবে। শুভ আর মিমকে নিয়ে রাহাত গাড়িতে উঠল। খুব দ্রুত হাসপাতালের দিকে ছুটল। 15 মিনিটের মধ্যে মিডলাইফ হসপিটালে পৌঁছালো তারা। ডাক্তাররা শুভকে নিয়ে ওটিতে ঢুকালো, আর মিমকে নিয়ে গেল অন্য কেবিনে চিকিৎসা করাতে। এদিকে রাত্রি তো একদমই কেঁদেই চলছে। নিজের হাতে সে শুভকে গুলি করেছে। এখন আর রাত্রি বাঁচতে চায় না এই দুনিয়ায়, কারণ বেঁচে থাকার যে একটা কারণ ছিল সেটা তো সে নিজেই মেরে ফেলেছে। তমা বলছে, রাত্রি দেখো, এভাবে কেঁদে কোনো লাভ নেই, যা হওয়া তা হয়ে গেছে। শুভকে তুমি ভুলে যাও, আর এখান থেকে দূরে কোথাও পালিয়ে গিয়ে নতুনভাবে তুমি জীবন শুরু করো। না না, আমি নিজ হাতে শুভকে মেরে ফেলেছি, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি মরে যেতে চাই। তমা বলছে, দেখো, যা বলার আমি তোমাকে বলে দিয়েছি, এখন তুমি তোমার যা ইচ্ছে তাই করো, আমরা তোমার সাথে নেই। আমার সাথে তোমাদেরকে কাউকে থাকা লাগবে না, আমি একজন খুনি, আমার থেকে তোমরা দূরে দূরেই থাকো। রাত্রির হঠাৎ আসিফের কথা মনে পড়ে। চোখে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে রাত্রির। সব কিছু তোর জন্যই হয়েছে, তুই আমার জীবনে না আসলে আজ শুভকে আমার হাতে মারতে হতো না। তুই আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছিস, আমি তো মরবই, আর তবে তোকে সাথে নিয়ে মরবো। আসিফ নেশা টেশা করে মাত্র ক্লাব থেকে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। সময় রাত 12টার কাছাকাছি। রাত্রি বোরকা পরে হিজাব দিয়ে মুখ ডেকে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। দূর থেকে আসিফের গাড়ি আসতে দেখে রাত্রি লিফটের জন্য হাত নাড়াতে থাকে। আসিফের মতো লুচু স্বভাবের মানুষ স্বাভাবিকভাবেই গাড়ি থামায়। আসিফ বলছে, কি ম্যাডাম, এনি প্রবলেম? আসিফ জানেই না যে এই মেয়েটা হচ্ছে রাত্রি। জি, এত রাতে তো গাড়ি পাচ্ছি না, তাই বিপদে পড়েছি, আপনি কি আমাকে একটু লিফট দিবেন? আসিফ বলছে, অবশ্যই, কেন দিব না, সুন্দরী মেয়েদের লিফট দেওয়াই তো আমার কাজ। দুষ্ট একটা হাসি দিয়ে বলছে, আপনি ভিতরে আসুন। রাত্রে গিয়ে গাড়ির পেছনের সিটে বসে। আপনি চাইলে আমার পাশের সিটেও বসতে পারেন। না থাক, তার কোনো দরকার নেই। গাড়ি চলছে, আর আসিফ বাজে বাজে প্রশ্ন রাত্রিকে জিজ্ঞেস করে যাচ্ছে। রাত্রি তো নিজেকে ঠিক রাখতে পারছে না। এক পর্যায়ে আসিফ বলছে, ম্যাডাম, তা আপনি আপনার সুন্দর মুখটা এমন ঢেকে রেখেছেন কেন? খুলুন না আপনার মুখের হিজাবটা, একটু দেখি আপনার সুন্দর মুখটা। রাত্রিভাবে এখনই ঠিক সময় আসিফকে উপরে পাঠানোর। দেখতে চাস আমার মুখ? তাহলে এই দেখ, বলে মুখের হিজাবটা খুলে ফেলে রাত্রি। আসিফ লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে এটা তো আর কেউ না, এটা স্বয়ং রাত্রি। রাত্রি তুমি? হ্যাঁ রে ছোটোর বাচ্চা, আমি আমি তোর জন্য আমার শুভকে হারিয়েছি, আর তুই কিনা সুখে থাকবি তা তো হবে না। বলে জুতো নিচে লুকিয়ে রাখা চুড়িটা নিয়ে আসিফের গলার পিছন দিক থেকে ঢুকিয়ে দেয় সর্বশক্তি দিয়ে। চুড়িটা আসিফের গলার পিছন দিয়ে গিয়ে সামনের দিক থেকে বেরিয়ে যায়। এমনভাবে আসিফের গলায় আঘাত করছে যে কয়েক মুহূর্তের মধ্যে আসিফ মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর গাড়িটা সোজা গিয়ে একটা মোটা বট গাছের সাথে অনেক জোরে ধাক্কা খায়। গাছের সাথে ধাক্কা খাওয়ার পরে আসিফের লাশ গাড়ির সামনে কাছের সাথে লেগে ছিটকে বেরিয়ে যায়। গাড়ির সামনের ফাঁসের পিছনের কাজগুলো ভেঙে রাত্রির গায়ে পড়তে থাকে। লোকজন দৌড়ে গাড়ির সামনে আসে। তারপর আসিফ আর রাত্রিকে হসপিটালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত্রি শুধু শুভ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে মারতে চাইনি বলতে থাকে। কিছুক্ষণ পরে সেন্সলেস হয়ে যায় রাত্রি। এদিকে অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তারকে বেরিয়ে আসতে দেখে রাহাত দৌড়ে ডাক্তারের কাছে যায়। শুভর কী অবস্থা এখন? চিন্তার কোনো কারণ নেই, গুলিটা কাঁধে লেগেছিল, আমরা গুলিটা বের করে ফেলেছি, উনি এখন ডেঞ্জার মুক্ত। ডাক্তারের কথা শুনে রাহাত যেন পায়ের নিচের মাটি খুঁজে পেল। অনেক চিন্তায় ছিল রাহাত। শুভর কি জ্ঞান ফিরেছে? আমি কি ওর সাথে দেখা করতে পারবো? হ্যাঁ, দেখা করতে পারবেন, তবে একটু সাবধানে, রোগী এখন অনেক বেশি দুর্বল। রাহাত আস্তে আস্তে শুভর কেবিনে গিয়ে ঢুকলো। শুভ, এখন কেমন ফিল করছিস তুই? শুভ আস্তে করে চোখ খোলে। ভালো। মিম কোথায় রে? ও ঠিক আছে তো? হ্যাঁ, মিম তো ঠিক আছে, ওর কেবিনে ও শুয়ে আছে। রাহাত মিথ্যে বলল। মিমের এখন আসলে জ্ঞান ফেরেনি। আসলে শুভকে এই অবস্থায় কোনো টেনশন দিতে চাচ্ছিল না, তাই রাহাত তুই যা, গিয়ে মিমের খেয়াল রাখ, আমি ঠিক আছি এখানে। মিমের জ্ঞান ফিরল রাত 3টায়।
উঠে দেখে রাহাত তার সামনেই দাঁড়িয়ে আছে। ভাই, শুভ কোথায়? ও ঠিক আছে তো? হ্যাঁ ভাবি, শুভ ঠিক আছে, শুধু একটু দুর্বল, তাই শুভ বিশ্রাম নিচ্ছে। মিম বলছে, তবু ভাইয়া, আমাকে আপনি শুভর কাছে নিয়ে চলুন। তা না হয় যাবেন, আগে তো কিছু খেয়ে নেন, যা দখল আপনার উপর দিয়ে গেল। না, আমি আগে শুভর কাছে যাব, তারপর আমি খাবো। ভাবি, আপনি নিজের জন্য না হলেও আপনার পেটে যে সন্তানটা আছে তার জন্য অন্তত খান দয়া করে, না হলে তো একটা বিপদ হতে পারে। ঠিক আছে, আমি খাবো, আপনি খাবার পাঠিয়ে দিন। রাহাত একজন নার্সের দ্বারা মিমের জন্য খাবার পাঠায়। এদিকে আসিফকে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। আর রাত্রিকে শারীরিকভাবে বাঁচানো গেলেও মানসিকভাবে ঠিক করা গেল না। অর্থাৎ রাত্রি সম্পূর্ণভাবে পাগল হয়ে যায়। রাত্রে সারাদিন শুধু বলতে থাকে, শুভ, আমি তোমাকে মারতে চাইনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। শুভ এই কথাগুলো ছাড়া রাত্রি আর কোনো কিছুই বলে না। কখনো চিৎকার করে বলে, কখনো বা কেঁদে কেঁদে, আবার কখনো বা বিড়বিড় করে শুভর কাছে মাপ চাইতে থাকে পাগল রাত্রি। এরই মধ্যে পার হয়ে যায় 1 সপ্তাহ। শুভ এখন মোটামুটি সুস্থ হলো, তার এখন মিমের জন্য অনেক চিন্তা হচ্ছে। কারণ আজ মিমকে ডেলিভারি, শুভ বাবা মাও শুভকে সাহস যোগাচ্ছে। শুভ হুইল চেয়ারে বসে আছে ডেলিভারি রুমের সামনে, আর আল্লাহর কাছে দোয়া করছে মিমের জন্য। রাত 9টা 33। পৃথিবীতে আরেকটি ছোট শুভর আগমন ঘটেছে। খুব সুন্দর ফুটফুটে একটা ছেলে হয় মিমের। নার্স গিয়ে শুভর কোলে শিশুটাকে দেয়। শুভ তার ছেলেকে কোলে নিয়ে এত খুশি হয় যা বাসায় প্রকাশ করা যাবে না। আলমগীর খান আর শাহনাজ বেগমের খুশি যেন ধরে না। নাতিকে কোলে নিয়ে আজ তারা পৃথিবীর সর্বসুখ অনুভব করতে পারছে। শুভ হুইল চেয়ারে করে মিমের কাছে যায়, মিমের হাতে একটা ছোট করে চুমু খায়। মিম, আমি বাবা হয়েছি, আর তুমি মা। জানো, আজ আমি অনেক বেশি খুশি। সব বাবারাই কি সন্তানের মুখ দেখে এত খুশি হয়? তা আমি জানি না, সব বাবারাই তোমার মতোই খুশি হয়। পিছন থেকে আলমগীর খান বলে ওঠে, মামিম, তুমি আমার সবচেয়ে বড় ইচ্ছেটা পূরণ করেছ, তোমায় যে কী বলে ধন্যবাদ দিব। শাহনাজ বলছে, আরেকটা কথা, এখন তো নাতির মুখ দেখলাম, তার নাতনির মুখটা কবে দেখব? মিমা ভীষণ লজ্জা পায়। মা, কি বলছো এসব সবার সামনে? কাকি তো ঠিকই বলেছে, এখন তো আমি শুধু বাতিজা পেলাম, বাতিজি তো একটা দরকার, কি বলেন কাকা? রাহাত, তুইও? শুভর কথা শুনে সবাই একসাথেই হেসে ওঠে। আসিফের বাবা রাত্রির নামে খুনের মামলা করেন, কিন্তু আদালত আসিফের মৃত্যুকে দুর্ঘটনা হিসাবে আখ্যায়িত করে। কারণ আসিফ যে খুন হয়েছে তেমন কোনো আলামত খুঁজে পায়নি আদালত। আর সবচেয়ে বড় কথা হলো, রাত্রি একজন মানসিক রোগী তথা পাগল, তাকে শাস্তি দেওয়া তো কোনো প্রশ্নই আসে না। তাই আদালত রাত্রিকে একটা সরকারি পাগলখানায় পাঠানোর নির্দেশ দেয়। আর সেই থেকে রাত্রি গাজীপুরের একটি পাগলখানায় থাকে। রাহাত চেয়েছিল রাত্রির নামে একটা কেস ফাইল তৈরি করতে, শুভকে গুলি করা আর মিমকে কিডন্যাপ করার কারণে। কিন্তু রাত্রির মানসিক অবস্থা দেখে রাহাত আর এগোয় না। মনে মনে বলে, আল্লাহর বিচার মহান বিচার। দেখতে দেখতে আরও 2 বছর পেরিয়ে যায়। শুভ তার ছেলের নাম রেখেছিল শুভ্র। শুভ্র এখন একটু একটু কথা বলতে পারে, হাঁটতে পারে। আজ মিমের একটি কন্যা সন্তান হয়, তার নাম শুভ্রর সাথে মিল রেখে শুভ্রা রাখা হয়। এই শুভ্র আর শুভ্রাই হলো শুভ আর মিমের চোখের মণি, বেঁচে থাকার অনুপ্রেরণা। খুব সুখে দিন কাটতে থাকে তাদের। পাগলখানায় বন্দি রাত্রি তার পাপের ফল ভোগ করতে থাকে, সারাক্ষণ শুধু শুভর কাছে ক্ষমা চাইতে থাকে। রাত্রি জানেন না যে শুভ বেঁচে আছে কিনা। রাত্রির ধারণা শুভ মারা গেছে শুধুমাত্র তার জন্য। কোটি কষ্টের মধ্যে পাগলাগারদে রাত্রির কেটে যায় 4টি বছর। এভাবে আর কতদিন? অবশেষে একদিন রাত্রে 4তলার উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ভাবে এই উসুলে শুভ যদি তাকে মাফ করে দেয়। শুভ সকালে বসে বসে পত্রিকা পড়ছিল। এমন সময় একটা খবর দেখে তার চোখ আটকে যায়। খবরে লেখা ছিল, গাজীপুরের রাত্রি নামক এক পাগল ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। শুভ রাত্রিকে একদম ভুলেই গিয়েছিল। এমন সময় রাহাত শুভর বাসায় কলিং বেল বাজায়। শুভ গিয়ে দরজা খুলে দেয়। শুভ আর রাহাত সোফায় বসে আছে। রাত্রি মেয়েটা কিন্তু তোকে অনেক ভালোবাসত। হঠাৎ করে এই প্রশ্ন? কারণ রাত্রিকাল দুপুরে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। হ্যাঁ, মাত্রই তো পড়লাম খবরটা। নর্মালভাবে বলছে শুভ কথাটা। বেঁচে থাকতে রাত্রি নাকি সারাদিন তোর কাছে মাপ চাইতো আর কান্না করতো। আর ওই যে রুমে থাকতো সেখানে দেওয়াল থেকে শুরু করে সব রকম আসবাবপত্রে শুধু তোর নামই লিখলি, এমনকি ওর শরীরের অধিকাংশ স্থানে তোর নাম লেখা। বলে কিছু ছবি দেখাতে লাগলো শুভকে। শুভ দেখলো দেওয়ালে দেওয়ালে শুধু লেখা, শুভ, আমি তোমাকে মারতে চাইনি, আমাকে তুমি ক্ষমা করে দিও। শুভ, ও শুভ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আর শরীরের অধিকাংশ জায়গায় ধারালো জিনিস দিয়ে কেটে শুভর নাম লেখা। শুভ, তোর কি ওর জন্য কষ্ট হচ্ছে না? শুভ চোখের চশমা খুলতে খুলতে বলতে থাকে।
কষ্ট তো হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, তবে কি করার বল। আমি ওকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম। ওর জন্য নিজের পরিবারকে ছাড়তেও দ্বিধাবোধ করিনি। কিন্তু তখনও টাকার প্রেমে অন্ধ হয়ে আমার ভালোবাসাকে ক্ষণিকের মোহ বলে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। পরে সে নিজের ভুল বুঝতে পেরে আমাকে পাওয়ার জন্য কেমন অমানুষ হয়ে উঠেছিল, তাতে তুই নিজে দেখেছিস। এত ভালোবাসার পরেও ও আমাকে আর আমার ভালোবাসাকে তখন কি উপাধি দিয়েছিল জানিস? কি? শুভ দীর্ঘশ্বাস ফেলে বলে, ভালোবেসে অপর। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ভালোবেসে অপর। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।